মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সবার শুরুতেই আমার একটা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, এটার স্ট্যাটাসটা স্যার জানতে করা হোক। জাস্ট ওয়েট, সময় পরে জানাবো। একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, তারপরে আপনার সাবমিটিং দ্য বাজেট বলবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার, অপেক্ষা করুন প্লিজ। আমি মাননীয় সবার সদস্যগণ, অবগতির জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভা ধীরে ধীরে পেপারলেস ওয়ার্ক চালু করার উদ্দেশ্য নিয়ে এই প্রথম আমরা প্রাথমিক ব্যবস্থাপনার সঙ্গে কার্যক্রম শুরু করতে চলেছি। বলবো ভারত সরকারের মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর তত্ত্বাবধানে অপেক্ষা করুন ত্রিপুরা বিধানসভায় মাননীয় জাতীয় ই বিধান সদস্য শুরু হয়েছে। অবগতির জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভা ই-বুক রয়েছে, পেপারলেস ওয়ার্ক প্রাথমিকভাবে আপলোড করা বিধানসভা আমরা প্রাথমিক ব্যবস্থাপনার সঙ্গে কার্যক্রম শুরু করতে চলেছি। আপনাদের সরকারের মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স গুলি ব্যবহার করার ত্রিপুরা বিধানসভায় নিয়েছেন বলে আমি আশা করি। ই-বিধান চালু দেশকে রাখা ট্যাবলেটের টাচ স্ক্রিন ব্যবহার করে সংস্থাপন সদ্য আপলোড করা তথ্যগুলি ট্যাবলেটগুলোতে ই-বুক রয়েছে পারবেন, তাতে প্রাথমিকভাবে আপলোড করা বিধানসভার সংশ্লিষ্ট বিধান আপনারা পেপারলেস ওয়ার্ক চালু করার যাবতীয় প্রক্রিয়া অধিকাংশ ই-বিধান সংক্রান্ত এই ট্যাবলেটগুলি ব্যবহার করার আগামী দিনে ত্রিপুরা বিধানসভায় সম্পূর্ণ ই-বিধান তথা দেশকে রাখা ট্যাবলেটের টাচ স্ক্রিন ব্যবহার এখন পর্যন্ত সদ্য আপলোড করা তথ্যগুলি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। পর্যায়ক্রমে I just want to tell ই-বিধান তথা পেপারলেস ওয়ার্ক চালু করার আমাদের এই বিধানসভায় ইতিমধ্যে শুরু হয়েছে। মাননীয় একজন সদস্য অশ্লীল ভিডিও দেখছিলেন এবং এটা নিয়ে ন্যাশনাল লেভেলে পর্যন্ত চর্চা হয়ে গেছে, and we did not see any action on the part of honorable speaker যে আমাদের সেটা নতুন আমাদের এই বিধানসভায় and already ত্রিপুরা সদস্য যুব সমাজের মধ্যে দেখছিলেন সমাজের ন্যাশনাল লেভেলে পর্যন্ত চর্চা হয়ে গেছে, রোল মডেল হিসেবে we did not see any action আপনি যেটা বলেছেন on the part of honorable speaker ভারতবর্ষে এটা নতুন ঘটনা আজকে বাজেট আলোচনা অলরেডি ত্রিপুরা রাজ্যে আপনি উত্তর পাবেন যুব সমাজের মধ্যে সমাজের মূল্যবোধ অবক্ষয় হচ্ছে এবং একজন রোল মডেল হিসেবে এমএলএস উত্তর পাবে। আপনি যেটা বলেছেন ইউ উইল গেট অল ইনফরমেশন। মিস্টার মিত্র সাহেব, প্রথমে আজকে বাজেট আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পাবেন, আপনি উত্তর পাবেন। আমি উত্তর ধরেন কিন্তু লেট ধরে নিয়ে আমরা ধরে নিন, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাজেট। মাননীয় সদস্যগণ, আপনি এখন সবার কার্যসূচি হলো 2023 অল ইনফরমেশন 24 সাল সাহেব আমি বলছি আপনাকে দেব বাবু, আমি বলছি না, আমি বলেছি আপনাকে উত্তর দেব, আমি উত্তর দেব, আমি বলেছি আপনাকে উত্তর দেব। না না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলেছি উত্তর দেব। মাননীয় সদস্যগণ, উত্তর দেব। এখন সবার কার্যসূচি হলো 2023 আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আপনাকে দেব 23-24 সালে বরাদ্দ হয়েছে, বরাদ্দ সমস্যা পেশ করে বাজেট ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি। না না, ওয়াই ওর ফোর্সিং, ওয়াই আমি বলেছি উত্তর দেব, আমি বলেছি উত্তর দেব, আপনি উত্তর পাবেন। আমি মহতী সভা আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে 23-24 সালে বরাদ্দ আপনারা জানেন যে ও মার্গদর্শনে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকরাম মহোদয় সুযোগ্য নেতৃত্বে মহতী সভা বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতা আসতে সক্ষম হয়েছে উপস্থাপন করছে, যাতে রাজ্যকার উন্নয়ন। আপনারা জানেন যে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব রাজ্যের জনসাধারণকে আমাদের সরকারের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকরাম মহোদয় অধিকন্ত সুযোগ কর্মী মহতী সভা বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসতে সক্ষম হয়েছে। সকল সদস্যদের উন্নয়নের শুভেচ্ছা জানাচ্ছি। এগিয়ে নিয়ে যেতে পারি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে রাজ্যের জনসাধারণের সরকারের জন্য শাসক এবং প্রতিপক্ষের মধ্যে মত বিনিময় আলোচনা মহতী সভা এবং সহযোগিতা পারস্পরিক সম্মন্ত্রী ও নেতা সহ এই সভায় অসংখ্য হিসাবে সদস্যদের প্রথম বাজেটকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে বিগত বিধানসভা নির্বাচনের কথা আমরা আমাদের সংঘর্ষ প্রতিপক্ষের মধ্যে মাধ্যমে আমাদের বিনিময় আলোচনা
এবং সহযোগিতা পারস্পরিক ব্যক্ত করেছিলাম ও শ্রদ্ধা আগামী 5 বছরে আমরা সবার রাজ্যের হিসাবে মানুষের প্রথম ভালো পেশ করছি বলে আমি সেই সংকল্পপত্রের বাস্তবায়নে নিরলসভাবে সচেষ্ট বিধানসভা নির্বাচনের পূর্বে বিগত 5 বছর আমরা আমাদের সংকল্পপত্র ও কল্যাণের মাধ্যমে আমরা দিয়েছি এই উন্নতি সভারা নির্মাণের ফলে ব্যক্ত করেছিলেন যে আগামী 5 বছরে এই রাজ্য সকলের মানুষের ত্রিপুরা অর্থনৈতিক প্রকৃতির আনুমানিক সংকল্পপত্রের বাস্তবায়নে 8% নিরলসভাবে সচেষ্ট থাকবে একই সময়ে বিগত 5 বছর আমরা ভারতীয় উন্নয়নে ও কল্যাণের আনুমানিক দিয়েছি 8.2 এই মহাসারী সভা থেকে খানিকটা উপস্থিত সকলে শুনে আনন্দিত হবেন যে আমরা আশা করছি যে 2022-23-24 অর্থবর্ষে রাজ্যের আনুমানিক আর্থিক প্রবৃদ্ধির হার অন্তত 8.8% ছিল যেখানে জাতীয় আর্থিক সময়ে প্রবৃদ্ধির হার ভালো সর্বভারতীয় ক্ষেত্রে প্রবৃদ্ধির আনুমানিক হার আশা করা যাচ্ছে 8.20% চলে যাওয়ার পথে বেশি এই উচ্চ আর্থিক প্রবৃদ্ধি আশা করছি যে আমাদের সরকারের 23-24 অর্থবর্ষে রাজ্যের আনুমানিক আর্থিক প্রবৃদ্ধির হার এই বাজেটে অগ্রাধিকার হবে আনুমানিক প্রবৃদ্ধির হার উন্নয়ন 6 থেকে 6 সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী আশা করা যাচ্ছে পরিবেশ সামঞ্জস্যপূর্ণ যুগে কিনে যাওয়া কৌতিক অগ্রগতি রেখে উচ্চ আর্থিক প্রবৃদ্ধির হার আমাদের সকল নারী পুরুষ জনজাতি তফসিলি জাতি অন্যান্য জাতীয় সংখ্যালঘুগুলো সর্বাঙ্গীন বিকাশী বিনিয়োগে পরিকাঠামো উন্নয়ন দ্বিতীয়ত সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্কিত ক্ষেত্রের বিকাশ সামঞ্জস্যপূর্ণ স্থায়ী উৎকৃষ্ট কৃষি অধিগতি পরিচালনা করা এবং দীর্ঘজন সকলের মানবজাতি জীবনযাত্রা জাতি উন্নয়ন অন্যান্য অনুশাসন জাতীয় সংখ্যালঘুদের সুনিশ্চিত করার লক্ষ্যে বিকাশ শিক্ষা ও স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব আরোপ দ্বিতীয় কৃষি ফার্মার ওয়েলফেয়ার কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিকাশ স্থায়ী উৎকৃষ্ট কৃষি কোম্পানি হিসেবে পরিচিত এবং এর অঙ্গে সকল মানুষের ব্যাপক সচেতনতা উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে ফলনের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের বিশেষ গুরুত্ব বীজ এবছর এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 2000 করোড় সবসিডি করতে ইন্টারন্যাশনাল মিলে পরিচিত হওয়ার জন্য এবং এর অঙ্গ হিসাবে মিলে উদাহরণ ব্যাপক সচেতনতা উদ্যোগ নেওয়া হয়েছে দিল্লি এবং 2001 পর্যন্ত অনুষ্ঠানে মিলে চাষে ফুল ফলনের জন্য 13 মিলিয়ন করা হয়েছে এবছর বিতরণ করা হবে কুইন পাইনাপেলকে ত্রিপুরা মৌলিক উৎপাদন হিসাবে সুযোগ সৃষ্টি করতে শুরু করা হয়েছে এবং কৃষকদের ফলনের প্রধান 2022 সালে একটি লেজানজাত ফসল যেমন 640 কেজি হাটে 162 মেট্রিক টন কুইন প্রজাতির আনারস করা হয়েছে মেট্রিক টন অর্গানিক কুইন পাইনাপেলকে ত্রিপুরা মৌলিক উৎপাদন হিসাবে 10 মেট্রিক টন বাংলাদেশে শুরু করা হয়েছে এবং 1725 মে 2009 সালে দেশের বিভিন্ন ফসল জমা করা হয়েছে এবছর 700 মেট্রিক টন শহর এলাকায় 185 ব্যবস্থা করা শুরু করে আনারস 2022-23 বছরে 75 মেট্রিক টন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে শতকরা 2.33 মেট্রিক টন বাংলাদেশে এবং 100,735 খাওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রশাসন করা হয়েছে 14 বছরে এবছর রাজ্য সরকার ফসল বীমা যোজনা হিসাবে শহরে কৃষি ব্যবস্থাপনা শুরু করে ফসল বীমা যোজনা 2022-23 বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 95% বহন করেছে 33.33 লক্ষ কৃষক 148 হেক্টরে জলাশয় দেওয়া হয়েছে 2022-23 অর্থ বছরে সরকার 2022 বছর 71টি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অনুযায়ী 330 কোটি টাকা দেওয়া হয়েছে ফসল বীমা যোজনা 2023 বছরে আমন ধানের উৎপাদন হিসাবে বাড়াতে 95% বহন করেছে এবার 3.5 লক্ষ কৃষক উপকৃত হয়েছে মাধ্যমে 11,400 এলাকায় 60,000 উন্নত প্রযুক্তির চাষাবাসের ব্যবস্থা 330 কোটি টাকা দেওয়া হয়েছে 10 কোটি টাকা ব্যয় করা হয়েছে 24 বছরে কৃষকদের উন্নত চাষাবাসের বিষয় বাড়াতে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী কিষাণ সহায়তা মোবাইল অ্যাপ নামে এক নতুন মোবাইল কোর্স চালু করা হবে যার মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের 400 এলাকা এবং গোমতী জেলা অবলপুর অধীনে প্রযুক্তি উন্নত সুবিধা চাষাবাসের ব্যবস্থা করা হবে নতুন এগ্রিকালচার জায়গা ব্যয় করা হয়েছে সেন্টার গড়ে তোলা কৃষকদের উন্নত চাষাবাদের বিষয়ে এর জন্য পরামর্শ দেওয়ার জন্য কিষাণ সহায়তা মোবাইল অ্যাপ নামে এগ্রিকালচার মোবাইল অ্যাপ চালু করা প্রস্তাব রাজ্য সরকার দুধ মাংস পরিচালনা এবং দুধ উৎপাদনের বৃদ্ধির জন্য জেলা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সুবিধা সমৃদ্ধ সহ পরিবার নতুন এগ্রিকালচার ডেভেলপমেন্টে সক্ষম
বছরে 5,644 বিঘারি এর জন্য 4,800 টাকা 82 ব্যয় করা হয়েছে। 19,800 ডেভেলপমেন্ট এবং রাজ্য সরকার দুধ মৎস্য এবং দুধ উৎপাদনের বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার আওতায় সুবিধার মধ্যে 22 বছরে 13টি মোবাইল 644টি ইউনিট চালু করা হয়েছে। 2,800 রাজ্য সরকারি সুবিধাভোগীদের 19,808টি পোল্ট্রি 1.50 লক্ষ টাকা ডাকারি 25টি দুগ্ধজাত ইউনিট উৎপাদন করা হয়েছে। বিগ ডেয়ারিং ইউনিট কৃষকদের এবং 383 সুবিধা পৌঁছে দিতে ডেয়ারিং ইউনিট স্থাপন করে মোবাইল ভেটেরিনারি ইউনিট জয় করা হয়েছে। 24 বছরে রাজ্য সরকার জনজাতি সুবিধাভোগীদের বংশবৃদ্ধি কর্মসূচির অঙ্গ হিসাবে 0.50 টাকা 40 লক্ষ 25টি দুগ্ধজাত ইউনিট ব্যবহার 393টি এর মধ্যে 70,000 ইউনিট এবং 683 সিমেন্ট এবং স্থাপন করে কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হয়। 2023-24 বছরে করে রাজ্যে আধুনিক কৃত্রিম গর্ভধারণ কর্মসূচি হিসাবে পানি চিকিৎসালয় 40 স্থাপন করা কৃত্রিম গর্ভধারণ দুধ ব্যবহার করবে। রাজ্যে পানি সম্পদ 70,000 ইউনিট চলতি প্রকল্পগুলিতে সিমেন্ট সমন্বিত 70,000 ইউনিট কোটি টাকা কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হবে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা একটি আধুনিক কৃত্রিম গর্ভধারণ প্রকল্পের আওতায় এবং 5টি পানি মুরগি ফার্ম আগামী ছাগল এবং স্থাপন করার সহায়তা করা হবে। হাঁস মুরগি পালনের সম্পদের সার্বিক উন্নয়নের কৃষকদের চলতি প্রকল্পগুলিকে ছোট সমন্বিত করে এবং সকল টাকা বাহিনী বিতরণের মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা কৃষকের নিজ এবং এই প্রকল্পের আওতায় সুবিধা চাষের সহায়তা ফার্মিং ছাগল সমাজের পালনে সহায়তা করা কৃষকদের হাঁস মুরগি পালনের সাথে জড়িত বিপিএল কৃষকদের বিচারের ক্ষেত্রে ছোট দুটি খামার স্বনির্ভর পরিবার পালনের জন্য 65,000 লক্ষ চাষিকে ভর্তুকি দেওয়া সরবরাহ করা কৃষকের নিজ এবং বৈজ্ঞানিক পদ্ধতির জায়গায় মৎস্য উৎপাদন চাষের সহায়তা করা প্রধানমন্ত্রী মৎস্য সমাজের দুর্বল শ্রেণীর যোজনা কৃষকদের অধীনে হাঁস মুরগি চাষের জন্য ক্ষতিপূরণ 59,000 বিচারের ক্ষেত্রে মৎস্য চাষিকে সর্বাধিক সুবিধা স্বনির্ভর পরিবার যোজনার অধীনে সমিতি 65,000 মৎস্য চাষিকে মাছের পোনা ব্যবসায়িক প্রভাব বিকাশে বৈজ্ঞানিক এবং সমবায়ের মাধ্যমে মৎস্য চাষের প্রসারের লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সমবায় সমিতি যোজনা অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 359,000 চাষিকে কিষাণ চাষিদের মাধ্যমে সুবিধা প্রদান দেওয়া হয়েছে। সমবায় সমিতি ও স্বসহায়ক দলের সদস্যদের 22 আর্থিক বছরের মনোভাব বিকাশ মৎস্য চাষ সমবায়ের মাধ্যমে মৎস্য চাষের ফসলের লক্ষ্যে যুক্ত প্রদান করা হয়। সমবায় সমিতি এছাড়া মাছ পরিবহনের জন্য সহায়তা করা হয়। 20 জন মৎস্য চাষিকে বড় পরিবার মৎস্য চাষিকে 3 চাকা সাইকেল প্রদানের মাধ্যমে সহজতে ঋণ দেওয়া হয়। রাজ্য মৎস্য চাষে ও উৎপাদনে 2022 সালে সাহিত্যিক ব্যবহারের জন্য 20 জন মৎস্য চাষিকে মাছ বিক্রয়ের জন্য বড় মোটরসাইকেল প্রদান করা সম্পদের সর্বোত্তম ব্যবহার করে এছাড়া মাছ পরিবহন এবং মৎস্য চাষ যাতে রাজ্যের মৎস্য চাষিকে বরফের বাকি জন্য জীবিকা সাইকেল প্রদান সরকারের সুযোগ সৃষ্টি করে। রাজ্য মৎস্য চাষ মুখ্যমন্ত্রী উৎপাদন বিকাশ যোজনা ঘোষণা করে সুনিশ্চিত করা যার মধ্যে মৎস্য উৎপাদন মাছের উৎপাদন করা হবে যাতে করে ভূমি প্রকল্পের জন্য সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় জীবিকা ও কর্মসংস্থান স্কিমের মাধ্যমে আমি এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে মৎস্য বিকাশ যোজনা ঘোষণা স্থাপনের প্রস্তাব যার মধ্যে মৎস্য উৎপাদন বিহারে মাঝে 24 বছরে বিকাশিত করা বাজেটে বিদ্যালয় নির্মাণের প্রকল্পের জন্য 50 কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছে। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রীকে অনলাইনে আবেদন সুবিধার জন্য একটি আমি স্কিমের মাধ্যমে করা হয়েছে। 2022 অর্থ বছর একটি করে রাজ্য সরকারের সংস্থাদের মধ্যে 44,624 অর্থ বছরে বিতরণ করেছে। বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য আমি স্টুডেন্ট 50 কোটি টাকা ব্যয় বরাদ্দ রেখেছি। 24 অর্থ বছরে সমাজের দুর্বল অনগ্রসর 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ অনলাইনে ভর্তির আবেদন সুবিধার জন্য একটি আগামী মুখ্যমন্ত্রী যোজনার নামে 2022 অর্থ বছরে রাজ্য সরকার মাধ্যমে প্রত্যেক রাজ্য সমান 44,600 জন 22 বিনামূল্যে স্কুটি প্রদান করা স্টুডেন্ট এতে মেয়েরা উচ্চ শিক্ষা অর্থ বছরে চালু থাকবে।
এর জন্য 9 কোটি টাকা ব্যয় আনন্দের সঙ্গে জানাচ্ছি যে করা হয়ে বিএনসি এবং বিদ্যালয় আগামী মুখ্যমন্ত্রী কন্যা 400 সরকারি বিদ্যালয়কে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছি। ত্রিপুরা ঝাড়খণ্ড পরিকাঠামো উন্নয়ন আদর্শমান পরীক্ষার প্রথম 5 বছরে অনাধিকারী 2,000 কোটি টাকা খরচ করা হবে। এতে সংসদকে দেশ সেবায় উৎসাহিত করার জন্য আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাধ্যমে বিদ্যালয় এবং বিদ্যালয় প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। সরকারি বিদ্যালয়কে জাতীয় করা হবে। কোটি টাকা খরচ করা মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে দেশ সেবায় ও স্নাতকোত্তর স্তরের জন্য রাজ্য সরকার ছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক ফিস ত্রিপুরা এবং এডমিশন প্রোগ্রাম চালু করতে কলেজ ডেভেলপমেন্ট ফি ইত্যাদি দেশের সবাই নিজেকে নিয়োজিত করতে পারে। দিব্যাঙ্গ দৃষ্টিহীন ছাত্রছাত্রী সরকার উচ্চ শিক্ষা মহাবিদ্যালয়তে এবং বিশ্ববিদ্যালয় স্কলারশিপ চালু করা ও স্নাতকোত্তর স্তরে স্নাতক পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফিস যেমন অ্যাডমিশন ফি এবং কলেজ ডেভেলপমেন্ট জন্য 4,000 টাকা ফি প্রদান করা হবে। 11টা স্বাধীন সাধারণ ডিগ্রি কলেজে উচ্চ শিক্ষা ডেভেলপমেন্ট কাউন্সিলের সহায়তা স্পেশাল স্কলারশিপ চালু করা পাঠ্যক্রম চালু করা হয়েছে। স্নাতক যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট স্নাতকোত্তর স্তরে মাত্র 5,000 টাকা এবং মিনিমাম করতে 4,000 টাকা করে দক্ষতা উন্নয়নের প্রদান করা হবে। ছাত্রছাত্রীদের 11টা স্বাধীন সাধারণ ডিগ্রি কলেজ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের পিপিপি মডেলে বৃত্তিমূলক পাঠ্যক্রম স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে জিরানি ডেভেলপমেন্ট যোগা ডিগ্রি কলেজ কালটিভেশন আমি সমস্ত ডিগ্রি কলেজ মেডিসিনাল প্ল্যান কলেজগুলিতে এই দক্ষতা উন্নয়ন সেবার সুবিধা প্রদান করার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 2022 অর্থ বছর দীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন কলেজ স্থাপন করা হয়েছে সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা জিরানি আইন কলেজ রাজ্য বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ স্থাপনের পর আমি সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজ ইউনিভার্সিটি পরিষেবা সুবিধা প্রদান করার প্রস্তাব রাখছে এবং আর্যপথের জন্য 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 2020 অনুমোদন দেওয়া হয়েছে। দীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এডুকেশন পলিসি 2020 সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজ্য পূর্বাঞ্চলের করছে এডুকেশন ধাপে পরিণত হবে। ত্রিপুরা 40 কোটি টাকা এবং আর্যপথ ইন্টারন্যাশনাল মহাবিদ্যালয়ে 2077 কোটি টাকা ব্যয়ে মহারাজা বীরবিক্রম কলেজে ন্যাশনাল এডুকেশন সায়েন্স বিল্ডিং এবং 10 কোটি টাকা ব্যয়ে এবং আগরতলা বিশ্ববিদ্যালয়ের সম্মানে নেতৃত্ব অচিরে অ্যাডভান্স স্টাডি এডুকেশন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে এবং প্রশাসনিক ভবন নির্মাণে আমি 40 কোটি টাকা ব্যয়ে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এবং ছাত্রদের সঙ্গে সভাতে মহারাজা বীরবিক্রম কলেজে নতুন বিল্ডিং এবং 10 কোটি টাকা ব্যয়ে 2018 কুঞ্জন মে মাসে অনুষ্ঠিত অ্যাডভান্স স্টাডি রিজিওনাল কম্পিটিশন প্রতিষ্ঠানিক এবং প্রশাসনের ভবনের রৌপ্য পদক এবং টেনিস পদক অর্জন করেছে। আমি গর্বের সঙ্গে 2017 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত 5th এডিশন অফ মণিপুর খেলো ইন্ডিয়া ইউথ 2022 শ্রীমতী দেবাঞ্জলি নাথ প্রতিযোগিতা রোল পদক রিজিওনাল স্পোর্টস কম্পিটিশন 2023 বছরে ত্রিপুরা কৈলাস এবং মণিপুরে 25 কোটি টাকা ব্যয় এবং টেনিস স্থাপন করা হবে। খেলাধুলা পরিকাঠামো উন্নয়নে 9.21 কোটি টাকা ব্যয়ে এডিশন শান্তির বাজারে একটি খেলো ইন্ডিয়া ইউথ করা হবে। এতে শ্রীমতী দেবাঞ্জলি নাথ জুডো প্রতিযোগিতা নতুন প্রদর্শনকারী মহিলা খেলোয়াড়দের 21 বছরে হবে কৈলাস এবং তাদের সর্বোচ্চ 25 কোটি টাকা ব্যয় স্থাপন করা প্রদানের জন্য খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে 9.21 কোটি টাকা ব্যয় চালু করার জন্য বাজারে একটি স্টেডিয়াম তৈরি করা হবে। 2023-24 বছরে অসাধারণ ক্রীড়া অবকাঠামো প্রদর্শনকারী এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের বিশ্বমানের সুবিধা দিতে হবে। মুখ্যমন্ত্রী তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি 8 কোটি টাকা মাননীয় প্রোগ্রাম চালুর জন্য প্রস্তাব রাখছি। 2023-24 বাজেটে 2023 বছরের জন্য আমি 40 কোটি টাকা এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপের সুবিধা দিতে মুখ্যমন্ত্রী হেলথ সার্ভিস স্কিম চালু করার ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য ব্যয় বরাদ্দ করা 8 কোটি টাকা রাজ্য সরকার আইজিএম মাননীয় অধ্যক্ষ মহোদয় আগরতলা গভর্নমেন্ট বাজেটে শিক্ষা এবং যুব বিষয়ক ক্ষেত্রের জন্য শিক্ষা বর্ষে 4,919 টাকা 50 ছাত্রছাত্রী ন্যাশনাল কলেজের পথ চলা শুরু করে।
হেলথ সার্ভিস, আইজিএম হাসপাতাল করে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য রাজ্য সরকার করা হয়েছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ 50 জন ছাত্রছাত্রী বিএসসি 2023 শিক্ষাবর্ষে বিএস রাজ্য ভাষা 50 জন ছাত্র শিক্ষাবর্ষে কলেজের 50 জেলা উদয়পুরে আইজিএম হাসপাতাল চত্বরে 40 আসন ক্ষমতা সম্পন্ন নার্সিং ট্রেনিং কলেজে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে 2023 শিক্ষাবর্ষ থেকে কলেজ ও ছাত্রছাত্রী বিশ্বমান নার্সিং প্রতিষ্ঠান আসন থেকে অনেকটা বাড়িয়ে নার্সিংয়ে আসন বিশিষ্ট করা হয়েছে। শিক্ষাবর্ষ থেকে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ট্রেনিং বিশেষজ্ঞ কুমারগঞ্জ এবং কর্মী শাসন ক্ষমতা সম্পন্ন স্বাস্থ্য কেন্দ্র ট্রেনিং উন্নীত করা হয়েছে। গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল স্তরে এবং ধলা জেলার বিদ্যমান 3টি অনেকটা বাড়িয়ে লেভেল বিশিষ্ট করা হয়েছে। লংতরায় ফলিতে সাধারণ মানুষের উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য হিসাবে পানি সরকার এবং ভবনের উদ্বোধন করা হয়েছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র 22টি হাসপাতাল উন্নীত করা হয়েছে। রাজনগরের গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল উন্নীত করা হয়েছে। ধলা জেলা হাসপাতাল, বক্সনগর মোহনপুর কল্যাণ উদ্বোধন করা হয়েছে এবং লংতরায় ফলিতে মহতম হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র পরীক্ষা করা হয়েছে। 20 শয্যা বিশিষ্ট ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে করা হয়েছে। মেরা হাসপাতাল 2022 করা হয়েছে। ডাক্তারবাড়ি ও রাজনগরের ক্যান্সার সাথে যুক্ত করা হয়েছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা পরিষেবায় বক্সনগর কাঞ্চনমালা মোহনপুর কল্যাণ হাসপাতাল নতুন বাজার সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে নতুন স্বাস্থ্য কেন্দ্র ভবনের ডেলি উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে গোমতী জেলা পোর্টাল চালু করা হয়েছে। পুনর্বাসন এলাকায় তাই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা সেন্টার নির্মাণ করা, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবা উদ্বোধন করা হবে। রেডিওলজি এবং টেলি রেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলা 2023 জেলায় মৌলিক স্বাস্থ্য পরিকাঠামো মুক্তি কেন্দ্র সেন্টার নির্মাণ করা, রাজ্যে 8টি জেলায় উদ্বোধন করা হবে। অর্থ বছরে 2023-24 জমাতি অর্থবছরে বাজেটে স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় 2023 অর্থ বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামো চালিত কনজিউমার অ্যাফেয়ার্স ত্রিপুরা রাজ্য সরকার 2023 সালের জানুয়ারি মাস থেকে মহোদয় 4,93,724 প্রায়োরিটি হাউসে বাজেটে স্বাস্থ্য খাতে 916টি 1756 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব লাগছে। 2,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। কনজিউমার অ্যাফেয়ার্স রাজ্য সরকার 2023 সালের জানুয়ারি মাস থেকে পরিবারের 4,93,766টি জন প্রায়োরিটি হাউসের ব্যবস্থা আপনি 1,08,916টি এলাকায় অবশিষ্ট পরিবারের 682টি পরিবারকে ব্যবস্থা চাল বিতরণ করছে। রেশন কার্ড করে 97টি রেশন কার্ড করা পরিবারের 1,40 জন 765 দিনের জন্য দোকান নিয়ে আসা হয়েছে এবং পরিচালিত 165 দিনের দোকানকে পরিবারগুলিকে নতুন ব্যবস্থা আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের 9.1 তৈরি পরিবার যোজনা অধীনে কাজ করা হবে। 1,400 পরিচালিত সুবিধা 765 দিনের জন্য প্রদান করা হয়েছে এবং কোঅপারেটিভ সোসাইটি পরিচালিত 165 দিনের দোকানকে মডেল গরিবের সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসসি এবং 34টি জিপিএসসি পরিবার যোজনা অধীনে স্মার্ট ক্লাসের জন্য 34 জন স্মার্ট টিভি সুবিধা বিতরণ করা হয়েছে। আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 22 অর্থবর্ষে 500টি আদর্শ গ্রাম যোজনায় 500টি পরিমাপক যন্ত্র সুবিধা মাতৃ সুবিধাভোগীদের মধ্যে বিতরণ 29.74 কোটি টাকা এবং 2টি এসসি হোস্টেলে স্মার্ট ক্লাসের জন্য 106টি বিতরণ করা হয়েছে। কাজ শেষ করা হয়েছে। 22 সমস্যা গ্রামগুলিকে আদর্শ গ্রাম যোজনায় আদর্শ গ্রাম হিসেবে যাত্রা করা হয়েছে। তাছাড়া উন্নয়নের জন্য 29.74 কোটি টাকা ঋণ বিলি করা হয়েছে। গ্রাম্য 150 প্রকল্পে সম্পন্ন করা হয়েছে। আমাদের গ্রামে 8.106টি কোটি টাকা ব্যয় করা হয়েছে। কাজ শেষ করা হয়েছে। ক্লাস 6 to 8 পরিকাঠামো উন্নয়নের জন্য 300 জন
বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড লাইন এনরোলমেন্ট অ্যাওয়ার্ড ছাত্রছাত্রী 640.75 ছাত্রছাত্রীকে পোস্ট বেসিস স্কলারশিপ সহায়তা বাবদ 24.170 লক্ষ টাকা ছাত্রছাত্রীর জন্য 2023 বছরে ইউনিভার্সিটি প্রপার্টি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড সুবিধাভোগীকে 27 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্য রাখা পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ছাত্রছাত্রীকে ডক্টর আম্বেদকর আর্থিক সহায়তা বাবদ প্রোগ্রামের অধীনে 390 লক্ষ টাকা দেওয়া হয় ওয়াইয়ের তালিকাভুক্ত বছরে প্রপার্টি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 3100 সুবিধা ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সহজ শর্তে ঋণ দেওয়ার পরিবর্তন বিষয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করে পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ওবিসি ডক্টর আম্বেদকর ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার প্রোগ্রামের অধীনে সহজ শর্তে বিএমএ তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি কমিউনিটি হল নির্মাণে ঋণ দেওয়া ওবিসি ওয়েলফেয়ার আগামী ওবিসি প্রপার্টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সংযুক্ত 1000 জন সুবিধাভোগী বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে আসামি মহোদয় ওবিসি মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য সহজ শর্তে প্রকল্প ঋণের ব্যবস্থা করা হচ্ছে চালু করার প্রস্তাব করছি এই প্রকল্পে 100 ওবিসি ছাত্রছাত্রীদের প্রতি আগামী 2023-24 অর্থবর্ষে প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ আসামি মহতি সভায় এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে বাজেট প্রকল্প মাইনরিটি ওয়েলফেয়ার প্রস্তাব করছি এই প্রকল্পে 100 ওবিসি আনুমানিক 6,000 প্রতি I am asking 2 minutes. 2 minutes. IPS এবং আইএসপি শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ ছাত্রছাত্রী যারা 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক 1 কোটি টাকা বাজেট বরাদ্দ থাকবে নম্বর পেয়েছে তাদের আজাদ 2023 অর্থবর্ষে মাননীয় স্পিকার স্যার আনুমানিক ভাবে প্রবলেম নেই আপনি অ্যালাউ করলে আমরা কন্টিনিউ করতে পারি এটা বেশিক্ষণ থাকবে না একটু পরে থেমে যাবে সহায়তা প্রদান করা হবে 800 জন ছাত্রছাত্রী যারা 2022 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের প্রবলেম নেই আপনি অ্যালাউ করলে শিক্ষা আমরা কন্টিনিউ করতে পারি 175 আগামী অর্থবর্ষে 3.7 কোটি টাকার সহজ শর্তে ঋণ প্রদান করা হবে এর পাশাপাশি 690 জন ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য 2023-24 বছরে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বাবদ 6.5 সংস্থান প্রদান করা হবে উচ্চ শিক্ষার জন্য 175 জন সুবিধা আমাদের সুরক্ষা আগামী অর্থবর্ষে ধরনের 3.7 কোটি টাকার সহজ শর্তে ঋণ প্রদান করা হবে তাদের পরিবারের সদস্য এর পাশাপাশি 690 জন বিল্ডিং ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য 2023-24 অর্থ বছরে নির্মাণ পরিকল্পনা বাবদ নকল 6.2 টাকা চালু করা হবে এই প্রকল্পের মাধ্যমে সামাজিক সুরক্ষা সহায়তা অন্তত 30,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে বাবদ 1,000 টাকা থেকে ইনস্ট্রাকশন ওয়ার্কার টাকা আধুনিক সুবিধা নির্মাণ শ্রমিক কল্যাণ 8,000 টাকা দুই শিক্ষার্থীদের প্রতি 8,000 থেকে 20,000 প্রকল্পের মাধ্যমে স্বাভাবিক মৃত্যু আর্থিক সহায়তা আর্থিক 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে 2 লক্ষ টাকা বাবদ ক্ষেত্রে 40,000 টাকা বাড়িয়ে 4,000 টাকা আর্থিক সুবিধা 5,000 টাকা থেকে সজল 8,000 টাকা সজল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য থেকে 20,000 প্রস্তুতিতে স্বাভাবিক মৃত্যু 6 লক্ষ টাকা প্রতিকালীন ভারতী করা হয়েছে 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 লক্ষ টাকা ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা গণপথের শ্রমিক করা হয়েছে সচল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য সজ্জা বিশিষ্ট একদের উপর ভর্তুকিতে এসআইসি সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে মিনিমাম ওয়েজে সর্বমোট 50,000 48 পঞ্জীকৃত নির্মাণ শ্রমিক রাজ্য সরকার বিভিন্ন সুবিধা বেতন নিযুক্ত শ্রমিকদের ন্যূনতম বেতন শ্রমিকদের কল্যাণে যা আগরতলা গুজরাট ইউনিভার্সিটি কার্যকর 100 সজ্জা বিশিষ্ট একটি সোশ্যাল ওয়েলফেয়ার এসআইসি মডেল স্থাপন করে অধ্যক্ষ মহোদয় সালে থেকে সমস্ত নিযুক্ত শ্রমিকদের সমস্ত সামাজিক পেনশন বৃদ্ধি করেছে মাসিক 2,000 টাকা হারে পেনশন প্রদান তারিখ থেকে এই মাসিক ভাতা সমমত সোশ্যাল ওয়েলফেয়ার
খুব শীঘ্র মাননীয় অধ্যক্ষ মহোদয় আধার ভিত্তিক পেনশন যোজনা চালু হবে। 2022 সালে অক্টোবর মাস থেকে সমস্ত সোশ্যাল পেনশন সমন্বয় কেন্দ্র নেই, সমস্ত সামাজিক পেনশন 34টি অসিত মঞ্জুর করা হয়েছে প্রদান করেছে। এর মধ্যে মাসিক ভাতা 44 প্রদানের লক্ষ্যে শুধুমাত্র খুব শীঘ্র আধার ভিত্তিক পেনশন যোজনা চালু হবে। গর্ভবতী মায়েদের যে আংশিক ভাবে কেন্দ্র নেই এবং পুষ্টি রকমের 234টি নূতন অঙ্গের প্রধানমন্ত্রী মঞ্জুর করা হয়েছে। 2022 বছরে 44টি নূতন অঙ্গনওয়াড়ি জন শুধুমাত্র গর্ভবতী প্রসূতি মায়েদের কল্যাণের জন্য মঞ্জুরি। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলার ক্ষতিপূরণ প্রতিদিন চেকআপের পর 500 টাকা করে প্রধানমন্ত্রী যোজনায় 2022 বছরে 10,658 জন গর্ভবতী প্রসূতি মায়ের আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের পুষ্টি প্রকল্পে ত্রিপুরাস্ত গর্ভবতী মহিলা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন নেটওয়ার্ক চেকআপে ব্যবহার করা হয়। 500 টাকা করে চারগঞ্জের সরকার উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এবছর ত্রিপুরা স্টেট পলিসি এম্পাওয়ারমেন্ট নির্বাচন চালু করবে। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের ভিক্টোরিয়া অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট ত্রিপুরা স্টেট পলিসি ফর ডিসেবল এম্পাওয়ারমেন্ট মুভমেন্ট 2022 চালু করা হয়েছে। ডিসেবিলিটি যুক্ত দিব্যাঙ্গদের সার্বিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে মাধ্যমিক এই পঞ্চম সর্বোচ্চ পলিসিকারীকে এমপ্লয়মেন্টকারী 34,000 টাকা এবং 54,000 টাকা করে পুরস্কার ভিক্টোরিয়া অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট সুরক্ষা এর অধীনে 473 জন শিশুকে ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতি মাসে উচ্চ মাধ্যমিক পাঁচজন সর্বোচ্চ থানাধিকারীকে সামাজিক উন্নয়নে এবং রাজ্য সরকারের নীতি চালু পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন আগরতলা উদয়পুর জন শিশুকে মহিলা ফরেস্ট কেয়ার অ্যালাউন্স হিসাবে প্রাইভেট আছে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগঠন নীতি চালু অধীনে ভোট 15 কোটি টাকা পেয়ে আগরতলা উদয়পুর আমবাসন ধর্মনগরে কর্মরত মহিলাদের নির্মাণ করা হয়।
ফুড ডিস্ট্রিবিউশন করা হবে। 88টি ক্লাব ফেডারেশনের সূচিত করা হয়েছে। অর্থবছর এই প্রতিষ্ঠানগুলিকে রিপোর্টিং গ্রামীণ পরিবারে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে 17 মহিলাকে টাকা প্রদান করা হয়। ৪০,০০০ পরিষদ সদস্যকে 19,50 হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া তাদের ঋণের এবং চাহিদা মেটাতে 88টি ক্লাব ফেডারেশনের সাথে 725 টাকা ঋণ প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানগুলিকে রিপোর্টিং বছরে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে মহিলাকে 424 টাকা প্রদান করা হয়। তাই পুলিশ দলের সদস্যকে কৌশল দিক হিসাবে চিহ্নিত করা হয় 780। তাছাড়া তাদের ঋণের চাহিদা মেটাতে ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে 725,347 গ্রামীণ যুবক যুবতীদের 2010 উন্নয়নের বছরে শুরু হয়েছে। আরো 80,000 গ্রামীণ মহিলাকে 718 যুবক যুবতী প্রশিক্ষণ শেষ হয়েছে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ 940 জন কৌশল যোজনা অধীনে কর্মসংস্থানের 8,780 গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা দেওয়া হয়েছে এবং মসজিদপুর এলাকার 15,357 গ্রামীণ যুবক যুবতীদের কাপ দিচ্ছি। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু হয়েছে। 24 বছরে 11,758 যুবক টাকা পেয়ে প্রশিক্ষণ শেষ হয়েছে এবং 4,940 জন যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জলজীবন মিশন বাস্তবায়নের পূর্বে মোহনভোগ গ্রামীণ এলাকা এমপি 24 এবং মসজিদপুর এলাকার 13 কোটি টাকা পেয়ে 30 কাপ দিচ্ছি। ভারতের ট্যাপের মাধ্যমে 2024 বছরে হয়েছিল। প্রতিটি ব্লকে 5 কোটি টাকা পেয়ে জলজীবন মিশন শুরু করে গত 3 বছরে রাজ্য সরকার আর 809 জলজীবন মিশন টাকা পেয়ে গ্রামীণ এলাকা 58,364 502টি 103.30% গ্রামীণ বাইরে ট্যাপের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছে। কানেকশনের 2019 সালে জলজীবন মিশন শুরু করে 2024 সালে মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে 809 পাইপের টাকা পেয়ে পানীয় জলের সংরক্ষ 58,364টি, যার 61.78% গ্রামীণ বাড়িতে ফাংশনাল হাউস হোল্ডিং ওয়াটার কানেকশনের মাধ্যমে পানীয় জলের সংরক্ষ। 2022 সালে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে 10,387 হেক্টর বাইরের মাধ্যমে পানীয় জলের সংরক্ষণ করতে তার মধ্যে 3,272 হেক্টর এলাকায় গাছ লাগানো হয়েছে, যারা অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরে রাজ্য সরকার ভ্রমণ 2022-23 অর্থ বছর রাজ্য সরকার ভ্রমণের অভিজ্ঞতা দিতে 10,327 নামক একটি নূতন বিজ্ঞাপন চালু করেছিল। তার মধ্যে 3,272 হেক্টর এলাকায় গাছ লাগানো হয়েছে। শিল্পের বিকাশ বাণিজ্যিক ক্ষেত্রে বন্ধ করে 2021 সালে রাজ্য সরকার ভ্রমণ পলিসি প্রণয়ন করেছে। আকর্ষণীয় উন্নতি ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য আগামী 3 বছরে 9 কোটি টাকা ব্যয় করা হবে নামক একটি বিভিন্ন সরকারি সংস্থা 34 জয়েন্ট গাছ লাগানো হয়েছে। এর সদস্য মাধ্যমস্য সাধন লক্ষ্যে বন্ধ করে 2021 সালে আকাশে কর্মসূচি পালন করে আগর শিল্পের উন্নতি এখানে সারা রাজ্যের জন্য আগামী 3 বছরে 9 কোটি টাকা ব্যয় করা হবে। মাত্র 5 ফিট বিভিন্ন সরকারি সংস্থা 1 লক্ষ জয়েন্ট কমিটি সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমে বন্যপ্রাণী বসবাস গত 2022 সালে তোমাকে আকাশে ত্রিপুরা বন্যপ্রাণী বিহার হিসেবে গড়ে তোলা হয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদ্ধতি এখানে সারা রাজ্যে গ্রহণ করা হচ্ছে। সকল 11,000 মধ্যে সিপাহী জলা দুর্নীতি সময় 1,02,230 করা হয়। 2022 বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস থাকা চট্টগ্রাম উত্তর ত্রিপুরা আমাকে ত্রিপুরা বন্যপ্রাণী রাজধানী জেলাগুলি বলা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ পদক্ষেপ ও কমিটি গ্রহণ করা হচ্ছে। এটি করা রাজ্য সরকার 6 কোটি টাকা পেয়ে সিপাহীজলা জুলজিক্যাল পার্কে মোবাইল জলাশয় ইত্যাদি বিকাশ 2022 বছরে নগর বন নামক একটি ত্রিপুরা ব্রাহ্মণনগর জলাশয়ের অঞ্চলের দুটি ভাগে তৈরি করা হয়, যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি, হাউস, অভয়ারণ্য, ব্রহ্ম জলাশয় হাউস ইত্যাদি পানি এবং পঞ্চায়েতের নামক একটি করা হয়েছে। রাষ্ট্রীয় গ্রামীণ সরাসরি 2টি দ্বীপকে কেন্দ্র করে সুন্দর জায়গার লক্ষ্য নির্ধারণের উদ্যান হিসাবে গড়ে তোলা হয়।
যার মধ্যে থাকবে বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড হাউস, বার্ড হাউস, ক্যাকটাস হাউস, চিলড্রেন্স পার্ক, অ্যাকোয়ারিয়াম এবং ওয়েলনেস সেন্টার ইত্যাদি। এখানে দেখলাম পঞ্চায়েত ত্রিপুরার বিধানসভা মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইরকম ঘটনা আমার মনে হয় রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ এবং অভিযানের অধীনে এখানে আমি কয়েকজনের নাম নিচ্ছি যে ধরনের অনিয়মিততায় এরা এই বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছে। এখানে তার জন্য রুল 330 আজকের জন্য আপনাদেরকে এই বিধানসভার ইতিহাসে রাখছি এইরকম ঘটনা আমার মনে হয় নন্দীদারিয়া এবং এখানে আমি বিশ্বজিৎদের নাম নিচ্ছি শুধু প্রায় এই ধরনের অনিয়মিত কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের পবিত্রতাকে নষ্ট করেছে। পার্টি মোতাবেক ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য আজকের জন্য বিধায়ক মাননীয় চিরঞ্জিত দেববর্মা ত্রিপুরামতা, মাননীয় শ্রীমতী নন্দিদারিয়া ত্রিপুরামতা, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দেববর্মা ত্রিপুরামতা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের মহোদয় এই তাদেরকে মুখ্যমন্ত্রী মহোদয় হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য বিধায়ক মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরামতা, মাননীয় শ্রীমতী নন্দিদারিয়া ত্রিপুরামতা, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দেববর্মা ত্রিপুরামতা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের এই তাদেরকে আজকে সারাদিনের জন্য হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণ পুনরায় শুরু করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। পঞ্চায়েত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান জাস্ট এ মিনিট মাননীয় ওয়াচ এন্ড অর্ডার মাননীয় আপনারা আমার ঘোষণা শুনেছেন যাদের নাম বলেছি ওনাদেরকে ভাষণ পুনরায় শুরু করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। পঞ্চায়েত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান জাস্ট এ মিনিট মাননীয় ওয়াচ এন্ড অর্ডার আপনারা আমার ঘোষণা শুনেছেন যাদের নাম বলেছি ওনাদেরকে বহিষ্কার করার বন্দোবস্ত করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আরেকটা নাম এখানে আরেকজন মাননীয় বিধায়ক উনাকেও আজকের জন্য এই বিধানসভার পবিত্রতাকে রক্ষা করার জন্য উনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় নাম হচ্ছে নয়ন সরকার। আমি আরেকটা নাম এখানে আরেকজন প্লিজ ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি অর্ডারটাকে পালন করুন। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। করার জন্য ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। উনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাব এখানে রাখছি এবং ওনার নাম হচ্ছে নয়ন সরকার। মাননীয় প্লিজ ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। ওয়াচ এন্ড অর্ডার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি অর্ডারটাকে পালন করুন। ওয়াচ এন্ড অর্ডার রাষ্ট্রীয় প্লিজ। গ্রাম স্বরাজ অভিযানের অধীনে 44টি পঞ্চায়েত ভবন ও 2টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 65,000-এর বেশি সংখ্যক নির্বাচন প্রতিনিধি এবং কর্মচারী ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিংয়ের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করেছে। মাননীয় মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের অধীনে 44টি পঞ্চায়েত ভবন ও 2টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 65,000-এর বেশি সংখ্যক নির্বাচন প্রতিনিধি এবং কর্মচারী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিংয়ের ভিলেজ স্কিমের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করেছে। 120টি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দপ্তর উন্নয়ন ভিলেজ সংক্রান্ত বিষয়ে ভিলেজ হিসাবে উন্নীত করা হবে যাতে অন্যান্য গ্রামগুলিকে উন্নত করতে পারে এমন একটি একটি সংখ্যা চালু করা হবে সংস্থান থেকে। আগামী 3 বছরে চিফ শান্তি মনোজ ভিলেজ স্কিমের আওতায় ডিজিটাল 20টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ এলাকা অঞ্চলকে 24 মডেল ভিলেজ হিসাবে উন্নীত করা হবে। সমগ্র রাজ্যে মিশন জুড়ে গ্রামগুলিকে অনুকরণ করতে পারে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে আরো বিনিয়োগ করা, স্বচ্ছতা আনা এবং টেকনোলজি
ডিজিটাল ত্রিপুরা গত 2022-23 বছরে সরকার 2023 বছরের সমগ্র রাজ্য মিশন মোড়ে 11,000 জনগণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছাত্রছাত্রীকে স্নাতক করে চলছে অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা এই প্রকল্পের সমস্ত শাসন ব্যবস্থা চালু করা। এই বছর 12,000 মাননীয় সরকার গত 2022-23 রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মাতা, মাননীয় বিধায়িকা শ্রীমতী নন্দিতা আরিয়া ত্রিপুরা মাতা, মাননীয় বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মাতা, মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেস এবং শ্রী নয়ন সরকার মাননীয় সিপিআইএম পার্টি পাঁচজনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে। মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মাতা, মাননীয় বিধায়িকা শ্রীমতী নন্দিতা আরিয়া ত্রিপুরা মাতা, মাননীয় বিশ্বগুরু দেববর্মা ত্রিপুরা মাতা, ওনাদেরকে শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেস এবং শ্রী নয়ন সরকার সিপিআইএম পার্টি এই পাঁচজনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিধানসভার গরিমা, ঐতিহ্য, মান, মর্যাদা বিরোধিতা করতেই পারে, স্লোগান দিতেই পারে, ওনাদের এডুকেশন দেখাইতে পারে, কিন্তু এই ব্যাড ম্যানারে ওনাদেরকে ইয়ে করুন। ওয়াচের অবশ্যই এসছে এই ব্যাড ম্যানারে প্লিজ প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের আমরা এক সময় লড়াই করছি এসে মর্যাদা, আমরা লড়াই করছি নিম্নমানের নিম্নরুচির পরিচয় দেয়নি। মাননীয় বিধায়ক দেখাইতে পারে, প্লিজ সারা ভারতবর্ষ দেখছে এই ব্যাড ম্যানারে এই প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের। আমরা এক সময় আপনাকে বলেছিলাম আমি সুযোগ দেব, নিম্নমানের নিম্নরুচির পেশ করলে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম আমি সুযোগ দিচ্ছি, ধৈর্য করলেন না। আমি বলেছি আপনাকে কথা বলার একজন বছরটা কেন বাতিল করলাম সেটা সুযোগ দেব, আপনি শুনলেন না। আপনি একটা সিনিয়র ম্যান, অভিজ্ঞ মানুষ, আপনি শুনলেন না। আমি খুব ব্যথা পেয়েছি আমি আপনাকে বলেছিলাম বলে সুযোগ দেব, বক্তব্য শোনা একসময় সুযোগ দেবো, একটা কথা পেশ করলে পরে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম আমি সুযোগ দিয়েছি, ধৈর্য ধরলেন না। প্লিজ বলেছি আপনাকে কথা বলার একজন বছরটা কেন বাতিল করলাম সেটা সুযোগ দেবো, আপনি শুনলেন না। আপনি একটা সিনিয়র ম্যান, অভিজ্ঞ মানুষ, আপনি শুনলেন না। আমি খুব ব্যথা পেয়েছি আমি বলেছি আপনাকে বক্তব্য শোনা 100 বার সুযোগ দেবো, আমাদের দেশের পরে এটা কি হলো? এটা অন্যতম শিকার বলে মনে করি। মাননীয় হাউজের কিছু রাজ্যের জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের আমরা কিন্তু এভাবে রাজ্যের জনগণের যেটা কল্যাণে সরকার কাজ করছে তাকে বাধা দেওয়া, এটা অন্যতম শিকার বলে মনে করি। হাউজের কিছু এটা পরে আলোচনা করতে পারবেন। আমাকে যখন সাসপেন্ড করা হয়েছে আমার নর্মালি চলে যাওয়া হচ্ছে, এখন ওয়াচের বোর্ড যদি বের করে দিতে হয়, আই থিঙ্ক জানেন যে এটা লজ্জা না, এটা লজ্জা, এটা আমার লজ্জা। এটা পরে চলে যাওয়ার আগে আমাকে যখন সাসপেন্ড বিধানসভা যদি আমার ডিগ্রিটি মেনটেন করতে হয়, চলে যাওয়া হচ্ছে। ওয়াচের বোর্ড যদি বের করে দিতে হয়, রাগ ছাড়বেন, আই থিঙ্ক বলে এসে লজ্জা, আবার রাগ ছাড়ুন, কোনো অসুবিধা নেই, এটা লজ্জা, স্কোপ আছে, এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা সসম্মানে স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। বিধানসভা যদি ডিগ্রিটি মেনটেন করতে হয়, স্বয়ং সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে না, স্পিকার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। কিচ্ছু করার না, আবার রাজ্য কিচ্ছু করার না, স্কোপ আছে, রান করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। অনিবার্য কেউ কিচ্ছু করতে পারবে না, সিস্টেম ইজ স্বয়ং সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে, স্পিকার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। কিচ্ছু করার না, কিচ্ছু করার না, তবু যদি কিচ্ছু করার না, স্পিকার ডিসিশন কনসিডার করবে কিনা জানি না। আপনার চিকেন বাবু সিনিয়র বসে দিতে পারে, অনিবার্য সিস্টেম স্পিকার ডিসিশন তার উদ্যোগ করতে পারবে, আমার মনে হয় উচিত। সেক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করবো, যদি সদস্য আমাদের রাজ্যে জানি না
বিভিন্ন দলের হতে পারে। মাননীয় স্পিকার চাচ্ছিলাম জায়গায় চলে না, কুবুদ্ধি শুনতে নেই, জায়গায় যায় বসে যেতে পারে, একজন আছে এখানে কুবুদ্ধি দেওয়া যায়, কুবুদ্ধি শুনতে নেই। তো যদি আমার মনে হয় আমি বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার আছে, যদি সদস্যরা বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, গোপাল রায় সিনিয়র মেম্বার, বিভিন্ন দলের হতে, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার জায়গায় চলে যায় এবং কুবুদ্ধি শুনতে নেই বাবু সেখানে কুবুদ্ধি দেওয়া। আমি অনুরোধ করবো কুবুদ্ধি শুনতে সেখানে যদি জায়গায় যায় বসে যদি আমি বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার আছেন, বিরোজিৎ বাবু সিনিয়র মেম্বার, গোপাল রায় সিনিয়র মেম্বার, জিতেন চৌধুরী সিনিয়র মেম্বার, আমরা জায়গায় বসুন, এবং কথা শোনা হবে, ধৈর্য ধরে বসুন। আমি অনুরোধ করবো দৃষ্টি করছিলেন সেখানে যদি জায়গায় যায় বসে আপনার স্পিকার আদেশ আমরা মানতে হবে। আপনার আদেশটা কি সুইপিংটা ক্যান্সেল করতে পারবে? প্লিজ আপনার সদস্যগণ সম্মান দিয়ে বলছি বসুন। হয়তো লেটস আন্ডারস্ট্যান্ড, যদি মনে করেন আমরা জায়গায় বসুন তাহলে কথা শোনা হবে, জিতেন বাবু ধৈর্য ধরে বসুন। যারা যারা চলে বিরোজিৎ বাবু দেখুন, দৃষ্টি করছিলেন আদেশ দিয়েছেন তো আপনার আদেশ সবটা তো গায়ে চলে না। আপনার আদেশটা কি নাচানাচি শুরু করে দিয়ে একশো করতে পারবে? পারবে না। দেখছি প্লিজ বসুন, বসুন, সবটা কি সম্মান দিয়ে গায়ে বলছি বসুন। হয়তো বসুন বাবু, যদি মনে করেন বসবেন মানুষ রিজেক্ট করে দিল, গোপাল বাবু দেখুন রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, তারপরে গেল বিরোজিৎ বাবু দেখুন, হনুমান বাবু দেখুন, ব্যক্তিগত বাবু, আপনি জনগণের ব্যক্তিগত বাবু, সবটা তো গায়ে চলে না। নাচানাচি শুরু করে দিয়েছে। আরে কথা নাই, কথা নাই, স্পিকার যেটা বলেছে এটি সহায়তা কি গায়ে চোখ হাত উঠে মানুষ মানুষ রিজেক্ট করে দিল, রাজ্যের মানুষ রিজেক্ট করে দিল, একদম করে তারপরে গেলে হচ্ছে করছে। আরে ভাই তুমি তো স্পিকার যেটা বলেছে এটি ফাইনাল। হনুমান বাবু তো ভদ্রলোক, হাত উঠে জিতেন বাবু ভদ্রলোক, বিরোধীরা ভদ্রলোক, মেইন তো তুমি একদম ফাইনাল। সবাই বসে কথা বলার সুযোগ দেবো সবাইকে। আমি হাসবো, তুমি কাঁদবে, আমি হাসবো। আমার অনুরোধ সবাইকে বসার জন্য আমি কথা বলার সুযোগ দিচ্ছি। I am requesting repeatedly, সবাই বসে কথা বলার সুযোগ দেবো সবাইকে বলতো। আমি হাসবো, তুমি কাঁদবে, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। আরে এরপরে তো কথা শুনবেন কিন্তু সিস্টেম অনুযায়ী কতগুলো নিয়ম আছে জিতেন বাবু জানেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন নিয়ে তো আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে যুদ্ধে যাব। আই রেসপেক্ট এভরিওয়ান। আমি শুধু জাস্ট জানতে চেয়েছি, ওকে আই ক্যান আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইউ টোল্ড মি আইন নিয়ে শুনবো, ইউ টোল্ড মি আমি শুনবো, আমি শুনেছি যুদ্ধে যাব। আমি শুনবো ব্যাপারটা, আই কুড নট অ্যাকসেপ্ট, ওয়াই আই জানতে চেয়েছিলাম আমরা যে প্রশ্নগুলো দিয়েছি আমাদের একজনের অনেক কোনো প্রশ্ন আমি দেখেছি। এখন চলে গেল প্রশ্নের ব্যাপার। আমি শুনবো, আমি শুনবো, আমি শুনেছি অ্যালাউড হতো, আই উড হ্যাভ ক্যান, আমি শুনবো ব্যাপারটা। নাম্বার 2, এই যে সাসপেনশনটা প্রশ্নগুলো দিয়েছি আমি পক্ষপাতিত্ব করছি, কোনো প্রশ্ন আমি দেখি পক্ষপাতিত্ব করছি। স্যার
Please, অনিমেষ বাবু, কাকে আপনি আপনি সাসপেন্ড করেছেন? আমি জাস্ট চেয়েছিলাম যে রিলিজ দিয়েছে যদি এটা অ্যালাউ হতে গেছে আই উড হ্যাভ কেপ্ট ইউ হ্যাভ টেকেন দ্য নাম্বার 1 নাম্বার 2 যারা এই যে সাসপেনশনটা করেছে অনিমেষ কোন অনিমেষ বাবু, রতন বাবু বলেছেন আমি কনসিডার করবেন। করব। কাকে আপনি সাসপেন্ড করেছেন এটাকে রিকনসিডার দিয়েছে কয়েকজন টেবিল রিকনসিডার যদি করা হয় দেন কে ইউ হ্যাভ আমরা টেকেন আচ্ছা, আমরা কি বলছি? আপনি যারা বসান না, টেবিলের উপর উঠেন by holding hand, সাসপেনশন অনিমেষ বাবু, অনিমেষ বাবু, রতন বাবু বলেছেন চিফ মিনিস্টার কনসিডার করবেন। আপনি করব। সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ, বারবার প্লিজ। এটাকে রিকনসিডার রিকনসিডার যদি করা সিনিয়র হয় ব্যাপার প্রবলেম আমরা আচ্ছা, আমরা কি বলছি? আপনি বসান না, আপনি বসুন। by holding hand, বসুন প্লিজ। সাসপেনশনটা আপনারা বসুন না। and then we'll discuss. আরে বসে দেখুন না। আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ। জিতেন বাবু, সবাইকে নিয়ে বসান। আপনি সিনিয়র মেম্বার, বসুন প্লিজ। বসুন, বলুন সুধাংশু বাবু, তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় অ্যাজ পার রুলস অ্যান্ড প্রসিডিওর অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার 330 আপনি যেটা অর্ডার দিয়েছেন যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে আগে হাউস থেকে সসম্মানে বার করা উচিত। তার পরবর্তী সময় ফার্দার আমাদের আলোচনা স্টার্ট হবে। এর আগে কোনো আলোচনা স্টার্ট হওয়াটা আমার বলুন সুধাংশু বাবু, তাড়াতাড়ি। ওই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হয় অ্যাজ পার রুলস অ্যান্ড প্রসিডিওর অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার 330 বাতানো এইভাবে না, খোঁচাখুচি না। দিয়েছেন ওয়েট করুন, যে আমি বলেছি আপনারা বসুন। রিকনসিডার হবে না। তাদেরকে আগে হাউস থেকে সসম্মানে বার করা উচিত। তার পরবর্তী সময় সরকার আমাদের আলোচনা start হবে। এর আগে কোনো আলোচনা start বলছে আমি অনিমেষবাবুর কথা শুনবো, ওনার কথা শুনবো, সুযোগ দিব। বাজেটের উপরে পাবলিক ইন্টারেস্ট ওহো, কিন্তু বাতানো এইভাবে না, খোঁচাখুচি না। দেখুন আগে ওয়েট করুন, জিতেন বাবু, আমি বলেছি আপনারা বসুন। জিতেন বাবু, একজন মানুষই জানা যায় কিনা, জিতেন বাবু, উনি জানেন না তো যখন বলছে আরে জিতেন বাবু, রাখেননি, রাখেননি। যখন বলছে আমি অনিমেষবাবুর কথা শুনবো, ওনার কথা শুনবো, রাজ্যবাসীর স্বার্থে করুন, নাচার জন্য পাবলিক ইন্টারেস্ট, নাচার জন্য না। থাক, জিতেন বাবু। আপনি দেখুন আগে জিতেন বাবু, please, জিতেন বাবু, একজন মানুষই জানা যায় কিনা, আমি বাবু, আমি উনি জানেন না তো যারা মাননীয় জিতেন বাবু মহোদয়ের নির্দেশে, প্লিজ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এখন নির্দেশে কেমনে টাকা দিলেন যেই সব তাদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করে আজকের জন্য আমি অনুরোধ করব নাচার জন্য না। হাউসের পরিমাণ আপনার জন্য যদি প্লিজ এটা আই ওয়েটিং আমি যারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে তারা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করেছে আজকের জন্য বসলেন। আমি অনুরোধ করব করেছেন জাস্ট হাউসের পরিমাণ আপনার জন্য যদি সম্মান নিশ্চয়ই দেখব। আই ওয়েটিং যাদের কথা বলছি এরপর আমি চিন্তা করবো অনেকগুলো দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, না হবে না। আপনারা কোনো আরে আরে মাইকটা নতুন করে রোজ 3:30 আমি বললাম আপনারা বসে বসতে বলার সুযোগ করেছেন যা মানুষ করুন না নিশ্চয়ই দেখেন শোনাবো। আর কথা শোনেন, আমি কি বলছি কনসিডারকে সাসপেন্ড করা হয়েছে, সসম্মানে ওরা বাইরে চলে যায়। উইল রিথিং অর্ডারটা রাখুক। আমি বলছি না স্পিকারের আসনে বসে আই উইল রিথিং। আর মাইকটা নতুন করে দেন না, কিন্তু ওয়ার্ডমি করে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত হবে না। আরে আপনি বলুন আমি কি বলেছি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সসম্মানে ওরা বাইরে চলে যাবে। উইল রিথিং অর্ডারটা রাখুক প্লিজ। আমি বলছি না স্পিকারের আসনে বসে আই উইল রিথিং। বলুন যারা দেব বলুন, কিন্তু ওয়ার্ডমি করে আপনি বলুন আপনি বলুন You are suspended. You are suspended. I am sorry. You are suspended. না না, এই মুহূর্তে অর্ডার এক্সপ্লেইন না করলে আপনি কথা বলতে পারবেন না। নো 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 নো, অ্যাকচুয়ালি আই এম সরি। সাসপেন্ড যে একবার সাসপেন্ডেড লোকের কথা আমি আরে সাসপেন্ড করবেন কেমনে শুনে পাবো I am sorry to say you are suspended. You are suspended. I am sorry you are suspended. না না, এই মুহূর্তে অর্ডার এক্সপ্লেইন না করলে আপনি কথা বলতে পারবেন না। নো 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 নো, অ্যাকচুয়ালি আই এম সরি। সাসপেন্ড যে একবার সাসপেন্ডেড লোকের কথা
কথা দিচ্ছি বললাম জাস্ট আপনি ওনাদের করাটা করান বাকিটা আমার উপর ছাড়ুন, আমি দেখছি চেষ্টা করবেন গোল ধরে জিত করবেন, তাহলে এরপরে প্লিজ আপনি সম্মানটা রাখবেন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখা দিচ্ছি, আপনি টোটালটা আপনার জানা আছে হাউসে প্রচুর করার না বাকিটা আমার উপর ছাড়ুন, আমি দেখছি যদি মনে করেন গোল ধরে জিত করবেন তাহলে বাজেট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সম্মানটা রাখুন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখুন, না হবে রুলস এন্ড প্রসিডিউর টোটালটা আপনার জানা আছে হাউসে প্রসিডিং টেম্পরি কর্নার আপনি জানেন বাবা সম্মান দিয়ে বলছি, সম্মান দিয়ে বলছি গুরুত্বপূর্ণ আছে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা রাখুন সদীপ বাবু, গুরুত্বপূর্ণ না বাজেট গুরুত্বপূর্ণ আলোচনা হবে ওটা বলার সুযোগ কেন গোলদলে বসে সদীপ বাবু সম্মান দিয়ে বলছি, সম্মান দিয়ে বলছি সদীপ বাবু মর্যাদা রাখুন, মর্যাদা রাখুন সদীপ বাবু অর্ডার এটা ব্যক্তিগত অ্যাটাক করবে না, আমাদের ডিসিপ্লিন ফোর্স ব্যক্তিগত অ্যাটাক করবে না, ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই। বেটার আলবিদা, ইট ইজ বেটার আলবিদা, ব্যক্তিগত অ্যাটাক করার দরকার নেই, ইট ইজ বেটার আলবিদা। ব্যক্তিগত অ্যাটাক করবে না, আমাদের ডিসিপ্লিন ফোর্স ব্যক্তিগত হাউস থেকে কিন্তু করবে না, ব্যক্তিগত অ্যাটাক করবে না। জিতেন বাবু জানে, জিতেন বাবু জানে এই হাউস থেকে সাসপেন্ড করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছে, এই জিতেন বাবু জানে কিছু ছিল উনি হাউসের একটা নিজের সম্মান নিজে রাখুন সদীপ বাবু নিজের সম্মান হাউস থেকে কিন্তু জিতেন বাবু জানে, জিতেন বাবু জানে এই হাউস থেকে সাসপেন্ড করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছে, এই জিতেন বাবু জানে কিছু ছিল উনি সম্মান নিজে রাখুন, সদীপ বাবু নিজের সম্মান আপনার 1 ঘন্টা সময় চলে গেল, 1 ঘন্টা 5 মিনিট সময় চলে গেল, রাজ্যের মূল জিনিস বাজেট আলোচনা করার টাইম ছিল, আপনারা কনসিডার করলেন না, এটা ঠিক না, এটা ঠিক হলো না। হলো না আপনার 1 ঘন্টা সময় চলে গেল, 1 ঘন্টা 5 মিনিট সময় চলে গেল, রাজ্যের মূল জিনিস বাজেট আলোচনা করার টাইম ছিল, এটা ঠিক না, এটা ঠিক হলো না। চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, সুযোগ রাখতে পারেন না, চিফ মিনিস্টার মারাত্মক সুযোগ দিয়েছিল। বডি দেখে লাভ নেই ভাই, বডি দেখে আমার ছোট্ট মানুষ আমাকে বডি দেখে লাভ নেই ভাই, আমি ছোট্ট মানুষ বডি দেখে লাভ নেই, ঠিক আছে আপনার চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, চিফ মিনিস্টার আপনাকে অনেক সুযোগ দিয়েছিল, সুযোগ রাখতে পারেন না, চিফ মিনিস্টার মারাত্মক সুযোগ দিয়েছিল। বডি দেখে লাভ নেই ভাই, বডি দেখে আমার জানি মানুষ আমাকে বডি দেখে লাভ জানি ভুল করতে পারে, আমি ছোট্ট মানুষ বডি দেখে লাভ, ঠিক আছে ঠিক আছে আপনার তো রাখো করো করো ইয়েস বাকিকে শোনো ইয়েস ইয়েস জানি না জানি ভুল করতে পারে, ঠিক আছে ওকে ওকে ইয়েস বাকিকে শোনো ইয়েস ইয়েস উনি করতে বলছে শুনুন, আপনি যে করতে বলছে শুনুন, অর্থমন্ত্রী মহোদয় পাঞ্জিত বাবু আপনি শুরু করুন, আরে বলো আরে কুকুর বলো গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস মানুষের বাড়িঘরের সুবিধার জন্য 3000 সংযোগের প্রস্তাব করছি। কমিটিতে পাবলিক ওয়াইফাই সুবিধাও চালু করার প্রস্তাব করছি।
আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার গ্রামীণ এলাকায় চালু করার প্রস্তাব করছি। বেসরকারি অফিস মানুষের বাড়ি ঘরে সুবিধার জন্য ব্যয় বরাদ্দ ধরা 3,4.4 কোটি টাকা সংযোগের প্রস্তাব করছি। গোপালবাবু বিরোধিত ওষুধ ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই সুবিধাও চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, 4.4 যে ঘটনাটা ঘটেছে এটা আপনার ভাষণ এবং কথার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি এরপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাদের প্রতিবাদ জানানো যে ঘটনাটা ঘটেছে এটা আপনার ভাষণ এবং লিডার অফ দ্য অপোজিশনের কথার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মাই নলেজ গোস আপনি এরপরে বিরোধীরা তাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু শালীনতাও থাকতে হবে, কিন্তু আমিও করেছি। শোনো প্লিজ, আর বাবা আস্তে কথা। আমার মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু বিজনেস অ্যান্ড কন্ডাক্ট রুল, এখানে মাননীয় রতন বাবু তো গানি গর্ব রুল টুল সব বুঝে, বেশি বুঝে। আমার বক্তব্য প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস, স্যার এই আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন নাম দেওয়া হয়েছে, আপনারা সাসপেন্ড করেছেন আজকে। আমার বক্তব্য হল স্যার পুনরায় আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন রিভিউ করারও এখানে প্রভিশন আছে। ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং, তাইলে অ্যামেন্ড করে দিলেই হয়। It is only misunderstanding of the speaker and LOP. Only misunderstanding. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ রাখবো যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা উইথড্র করে শান্তিপূর্ণভাবে আমাদের হাউস চলার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার, 1 মিনিট আঙ্কেল, 1 মিনিট। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গোপালবাবু 2 মিনিট বলছেন, 2 মিনিট হয়ে গেছে, এখন বাজেট কথা বলতে দেন, বাজেট কথা বলতে দেন। ঠিক আছে, বাজেট অর্থমন্ত্রী রিভিউ করবে। বিরোধবাবু এবং গোপালবাবু, আমি একটু এমনি, আপনারা তো বহুদিন ধরে হাউস করছেন, একটু শুনেন না, একটু গোপালবাবু প্লিজ, বিরোধবাবু একটু 2 মিনিট, অন্য কিছু না। এই দেখেন একটা জিনিস কি ব্যাপারে এনেছে, একটু আমি আপনার শুনেছি, আপনার বাইরে গিয়েও তো আলোচনা করতে পারবেন। অশোক মিত্র সিপিএম এর এখানে যেহেতু যে ব্যাপারটা একজন মানুষের, উনি একটা চিঠি দিয়েছে, একটু বলেন 2 মিনিটে কিছু হবে না। soliciting disciplinary action against Sri Jadavlal Nath, MLA, please, 55 Bagbasa Assembly Constituency, for violating code of conduct as well as ethics of Tripura Legislative Assembly after investigation. Last prayer bolche, take the disciplinary action against Mr. Nath and also inform to the ethic committee of the ethic committee of the assembly. স্পিকার কি করেছে, সাংবাদিকরা জানালো হই তো যার যার নাচছে। স্পিকার বলছে ওই আপনার 277G দেখেন, আপনি এটার মধ্যে আছে দেখেন, সেখানে বলছে তুমি যদি কোনো জিনিস দাও এথিক্স কমিটিতে পাঠানোর জন্য সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স তোমাকে দিতে হবে, আদার দেন মিডিয়া রিপোর্টও ছিল না, এবং বলছে আদার দেন মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দি কমপ্লেন। মিত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে অ্যাসেম্বলি, তুমি মিত্রবাবু, তুমি তোমার যে ডকুমেন্ট দিচ্ছ, তুমি যে কমপ্লেন করছো, তোমার এটা ফর্মে হয়েছে না,
তুমি আমাকে ডকুমেন্টস দাও এবং মিডিয়া রিপোর্টও দিছে না। মিডিয়া রিপোর্ট দিলেও বলছে এটা লাগবে। এই তো চলে গেল 3 মাস 4 মাস 5 মাস। এবার অ্যাসেম্বলিতে একজনের বসন যদি বুঝতাম 1900 করতো। আমাদের রাজ্যে অ্যাসেম্বলি এই 30-40 বছর হয়নি, একজন আমি যা হয়েছে। কি সেটা ইস্যু হয়েছে আপনার মনে আছে? সিমনা গণহত্যা। হাউস থেকে আমরা সব চলে গেছিলাম। সিমনা গণহত্যা, সিরিয়াস বিভীষিকা, মোমোচ্ছয় গণহত্যা, এই দুইটা ছাড়া আর কোনো একজন মশাই। এবং বাজেট সেশন কোনোদিন বন্ধ হয়নি। বাজেট সেশনে একজন মশাই, দোজ আর ইন্টেলিজেন্ট। আজকে যদি মানিকবাবু এখানে থাকতো, মানিক সরকার, আমি ওনাকে বাড়ি বলছি না, এটা আপনারা দেখেন, আপনারা শুনছেন, পেশেন্স থাকতে হবে। তো এখানে কিন্তু এবার আসেন অ্যাডমিনের মোশন। এবার চলে যান একদম সেকশন, চলে যান আপনি 70। কার কাছে চাইছেন একজন মোশনটা? অ্যাসেম্বলির ভিতরে ঘটনা আপনি কার কাছে চাইছেন? 70 দেখুন, এই দেখেন 17 রোমান 9 দেখেন, দি মোশন shall not related to matter which is not primarily the concern of the state government. যাদব বাবুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নিতে পারবো না আমরা কেউ? বলছে একজন মোশন হইতে পারে প্রাইমারিলি দি মোশন শ্যাল নট রিলেট ম্যাটার অফ হুইচ ইজ নট প্রাইমারি। আমার যদি রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি কোনো লিঙ্ক না থাকে, একজন মোশন আনা যায় না। তার মানে স্পিকারকে চ্যালেঞ্জ করছে, হয় এরকম কোন ডিপার্টমেন্ট উত্তর দিবে? যাদবপুর ব্যাপারে রতননাথ, ডক্টর মানিক শাহজি বা প্রণজিৎবাবু এরবডি উত্তর দিতে পারবে না? দেখে আপনাদের মুশকিল হয়েছে কি জানেন, রাগ করবেন না, আপনারা ঠিক আছে। একটা লোক, আমি আগেও ওই হাউসে বলেছি, একটা লোক, এখন তো সিস্টেম নাই ত্রিপুরা থেকে বার করার, একটা লোক টোটাল কলুষিত করছে। ইউ আর জেন্টলম্যান, বিরজিৎ বাবু জেন্টলম্যান, জিতেন চৌধুরী জেন্টলম্যান, অনিমেষ বাবু জেন্টলম্যান। মাননীয় মন্ত্রী সাহেব, বলেন বিষয়টা একটা স্পষ্ট কারণ, ইয়েস, চিঠি দিলে পারতো, কারণ এটা মৌলভূতের প্রয়োজন। ইয়েস, এখানে সেটা চিঠি দিয়ে ডকুমেন্ট দিলে পাঠিয়ে দেবে এক্সিট কমিটি। অন্যান্য রাজ্য, দেখ না এখনো দিক, অন্যান্য রাজ্যে এরকম ঘটনা হয়েছে। এবং ইয়েস, কিন্তু স্পিকার বলছে, আমি বলছি এটা কি করবেন, কিছু করা তো উচিত। এতে সময় করেছে কিছু একটা কাছে দলীয় ভাবে তো করতে পারেন না, দলীয় ব্যাপারটা আমি দেখবো, দলীয় ব্যাপারটা আমাদের বিষয়। কিন্তু আজকে যে বীরবাবু একজন মানুষ চলে নিয়ে যান রতনবাবু, বাজেট অধিবেশন, রতনবাবু, আরে যদি বুঝতাম আমি একটু আরো অন্য কোনো জনস্বার্থে আনেছেন। রতনবাবু একটু বলতে বলবে, টাইম নেবেন। এক মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু 277D এখানে লেখা আছে এনি কমপ্লেন, এখানে প্রুফের কথা নেই। আর রতনবাবু যেটা 79 রেফার করেছে, সেখানে বলা হয়েছে কোনো ট্রাইব্যুনালে কোথাও যদি কোনো কেস থাকে তাইলে কোনো অ্যাকশন নেওয়া যায়। এখানে বক্তব্যটা হলো এথিক্স কমিটিতে আপনি আমি আপনাকে শুনুন, একটা সভাকে পণ্ড করার তো আমাদের উদ্দেশ্য না, উই শুড বি ডিসকাস। আপনি ওনাকে যেভাবে বলেছেন প্রশ্নপত্র পরে আমি দেখব, আমি আপনাকে বলি ধন্যবাদ। কিন্তু আপনি বলেন নাই যে আই উইল অ্যালাউ ইউ ডিসকাস আফটার দ্য বাজেট স্পিচ। শোনেন, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনাকে এখন কত হলো স্যার, আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য সাসপেন্ড করেছেন, আবার বলেছেন থ্যাঙ্কস টু ইউ যে আমি রিকনসিডার করব। দেখুন, দিস রুলস ইজ মেইনলি ফর ইউ স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। এটা আপনি অ্যামেন্ডও করতে পারেন, তাইলে আপনার অ্যামেন্ডমেন্টের অ্যাসুরেন্স পেলে নিশ্চয়ই আমরা সবাই ওয়ার্কআউট করবো না। তাইলে একটা এখন কথাটা কি, ওনার একটা বক্তব্য পেশ করা হয়েছে রিটেন, আপনি এথিক্স কমিটি পাঠিয়ে দিলেন, এটা তো পরে এথিক্স কমিটি যা দেবে
তারপরে ডিসকাস হবে। এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না, আমরা চলি। বাজেটটা হবে করবে করবো তো কথা বলেছি, বাজেটটা পেশ করতে দিন। আমি আপনাকে বলি, এটা লিখিতভাবে দেবে, আমরা বাজেট সেশনে আমরা থাকবো। আপনি কি চান সব বিরোধী আউট অফ দ্য হাউস থাকুন? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় আমার সিনিয়র আমাদের যিনি সদস্য আছেন, সম্মানের সঙ্গে বলি, আপনি বলছেন বাজেটে না থাকলে হয়, কিন্তু এতক্ষণ বাজেট শুরুতে যেভাবে বাধা দিয়েছেন রাজ্যের মানুষ কিন্তু সব দেখুন। রাজ্যের এই বাজেটটা রাজ্যের 1 থেকে 100% লোকের জন্য। আমি আপনাকে বলি, আমি বারবার স্পিকার সাহেবকে বলেছি যে 1 মিনিটে আপনি বসান, আপনার বাজেট শুনবো না কেন? কিন্তু স্যার, আমি আপনাকে সরি টু সে, আপনি ট্যাকেল করতে পারতেন, এই আপনি করলেন না। আর এখন আপনি রিকনসিডারেশন অ্যাকর্ডিং টু রুলস ইউ ক্যান অ্যামেন্ড ইউর রুলিং। আরে আপনি তো বলার সুযোগ দিচ্ছেন না। আমি সিটিং এই চেয়ারে বসার পরে তো আরে ওই দেখেন, আপনি কথা বলার সুযোগই দেন না। তো আপনি কথা বলেন, আমি আপনার কথার উপর আপনি ইস্যু করলে আমি বাইরে গিয়ে আমি জানি না স্পিকার কি করব, আমি জানি না স্পিকার কি করব, কিন্তু আপনি থাকলে স্পিকারকে অনুরোধ করুন প্লিজ করে। রতন বাবু, আরে আপনি আই এম নট অ্যালোন, আই এম স্পিকার মহোদয়, আমি কি করবো? ঠিক আছে, থামুন না, আপনি আমাকে বলতে দিন না। আরে না বলে কেউ, আমি বলছি, প্রথম তো রতনবাবু যে জাস্ট মিনিট, আমি প্রথম তো রতনবাবু যে অশোক মিত্র চিঠিটার কথা বললেন, উত্তর দিয়ে দিলাম। অশোকবাবুর চিঠি রিপ্লাই গেল এপ্রিলে 6, এপ্রিল টু মে, মে টু জুন, জুন টু জুলাই, 3 মাসের মধ্যে আর কোনো খোঁজ খবর নাই, তদন্ত নাই, বিষয় অগ্রগতি কিছু নাই। এটা তোলার জন্য তোলা, ঠিক আছে। বাজেটের আগে এগুলো আসতে পারে না, আপনি নিজেও জানেন। আপনি যদি মনে করেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার কনসিডারেশন নিয়ে বলবো, কারণ যে অশোভনীয় আচরণ, কাগজ ঢিল, এগুলো ঢিলাঢিলি করেছে কাজ। আরে আপনি যদি কথা বলতে না দিন, আপনি কথা বলতে না দিলে তো মুশকিল। এবং টেবিলটা এজ এ সিনিয়র মেম্বার যেভাবে আপনি টেবিলটাকে তুলে শুনলে তুলে আবার ছাড়ছেন, তো এটা তারা ইন্সপিরেশন পেয়েছে, তারা উঠলো, টেবিলে করলো। এটাও আপনার থেকে সিনিয়র মেম্বার হিসাবে এটা আশা করি, যে কাজটা ওরা করেছে এটাও কিন্তু বিধানসভায় সঠিক করেনি স্যার। এটা সহমত আপনি? এখন বাজেট চলাকালীন সময়ে হ্যাঁ, আর বিরোধীরা যেসব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে, উক্তিও করেছে এবং অশোভনীয় কথাবার্তা বলেছে, আপনাকে কাগজে ঢিল ছড়েছে বা অন্যান্য যে অশোভনীয় কাজ করেছে, এগুলির জন্য আমরা এই বিধানসভা নিন্দা প্রস্তাব আমরা প্লেস করছি। এবং এবং যত কিছু অশোভনীয় শব্দ যেন রেকর্ডে না থাকে, বিধানসভার এগুলি রেকর্ড সব বাদ হয়। ইয়েস, ঠিক আছে। এবং উইথ দ্য কনসিডারেশন অফ অনারেবল চিফ মিনিস্টার, আমাকে বলতে দিন না। আহা, মাই রিকোয়েস্ট, ঠিক আছে বলেন। না, জাস্ট এ মিনিট, চিফ মিনিস্টার সাহেব রিথিঙ্ক করুক। এরকম আপনারা থাকলে আচরণটা গোপাল বাবু, ওয়েট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টা আমার মনে হয় আফটার 2 PM we can think of. After 2 PM continue. We can think of. ওকে, বেলা 2টোর পরে আমরা এটা ঘোষণা জানাবো। তবে আপ টু 2 PM কিন্তু দে আর সাসপেন্ডেড। প্লিজ বলবো নো। সঞ্জয় দেও স্টার্ট। আর কোনো কথা নেই ভাই।
অনেকক্ষণ কথা বলছি বলো স্টার্ট। আরে হবে তো থাকবে না বলো স্টার্ট, প্রাজিত স্টার্ট। No, no, I'm telling you, only for 5%. Only for 5%. Others can come. No, no, others can come. There is no problem. You can also sit here. প্রাজিত বাবু স্টার্ট করো। মাননীয় স্পিকার মহোদয়, আমি যে জায়গায় থেমেছিলাম ইনফরমেশন টেকনোলজিস দপ্তরের মাধ্যমে ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সমগ্র রাজ্যে মিশন মোডে ই অফিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনে স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থায় দায়বদ্ধতা বাড়ানো। আমাদের সরকার গত 2022-23 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এই বছর 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। গ্রামীণ এলাকায় সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়িঘরের সুবিধার জন্য 3,000 FTTH সংযোগের প্রস্তাব করছি। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাইয়ের সুযোগ সুবিধা চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 4.13 কোটি টাকা। মহকুমা শাসকের অফিস এবং বিডিও অফিসে শাসন কার্য পরিচালনা ও সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার প্রস্তাব করছি, যার জন্য ব্যয় বরাদ্দ 6.70 কোটি টাকা ধরা হয়েছে। হোম রাজ্য সরকার সমস্ত এসপিওদের মাসিক সাম্মানিক ভাতা 6,156 টাকা থেকে বাড়িয়ে 7,079 টাকা করেছে। পাশাপাশি এসপিও ড্রাইভারদের জন্য মাসিক সাম্মানিক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছে। রাজ্য সরকার টিএস মর্যাদা কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতেই একটি করে ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে খোয়াই এবং ধলাই জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার 11টি পুলিশ ফাঁড়িকে থানায় টেন্ডার্স এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখছে। এতে 2023-24 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 26.76 কোটি টাকা। এবছর মনুবাজার, দামছড়া, অম্পি, রইসাবাড়ি এবং ছামনু এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ হবে। সাবরুম, বিশ্বমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব আমি রাখছি। ফায়ারম্যানদের প্রশিক্ষণের জন্য রাজ্যে ফায়ার ট্রেনিং কলেজ গড়ে তোলা হবে। প্রিজন রাজ্য সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে। প্যারা লিগ্যাল ভলেন্টিয়ারদের সহায়তায় রাজ্যের সমস্ত কারাগারে লিগ্যাল এইড ক্লিনিক স্থাপন করা হয়েছে। কারাগারের যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের নিচে শিশু সন্তান রয়েছে তাদের থাকার জন্য বিশেষ প্লেসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্স ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে। কারাবাসীদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য ব্যাপকভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রেভিনিউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার 2022 নভেম্বরে সরকারি জায়গা ইজারা দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে, যা বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহজলভ্য করবে। আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্যালয় নির্মাণের প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসহর এবং কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এর জন্য এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স নির্মাণের জন্য আমি আরো 27.92 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রাখছি। প্রাকৃতিক বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরো 7টি অটোমেটেড ওয়েদার স্টেশন এবং 8টি অটোমেটেড রেইন গ্যাজেস রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলার প্রস্তুতির জন্য সারা রাজ্যে 3,000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1,000 জন আপদা মিত্র ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট রাজ্যবাসী, বিশেষ করে যুব সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর
আগরতলা বাধারঘাটের সায়েন্স সিটির উদ্বোধন করেছে। আমি এই মহতী সভাকে জানাতে পেরে খুশি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ো ভিলেজ উন্নয়নের প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ ক্লাব প্রকল্প বাস্তবায়ন করেছে। এই 2023-24 অর্থ বছরে ডিএনএ ক্লাবের সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়তে রূপান্তরিত হবে। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, রাজ্য সরকার ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি এবং লজিস্টিক পলিসি চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টার সামিটের অঙ্গ হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনাকে তুলে ধরেছে। রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গভীরভাবে আকৃষ্ট করেছে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নতির জন্য 2023-24 অর্থ বছরে মোট 37.75 কোটি টাকা ব্যয় করা হবে। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 6টি জেলা শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা অন্যান্য রাজ্যগুলির ইউনিক প্রোডাক্টস প্রদর্শন ও বিক্রয়ের জন্য আগরতলা 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হবে। স্কিল ডেভেলপমেন্ট, আমাদের সরকার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে। এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুগোপযোগী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুব সম্প্রদায়ের জন্য রাজ্য এবং বহিরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। ট্যুরিজম, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন খাতগুলিতে জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এর ফলে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছর পর্যটক আগমন বৃদ্ধি পেয়ে 2.84 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুম্বুর জলাশয়, ছবিমোড়া ও জম্পহিলে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্ভিং, ব্যানানা বোট এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন ওয়ান প্রকল্পে 90 কোটি টাকা ব্যয়ে রাজ্যের সিপাহীজলা, উদয়পুর, ছইমোড়া, নির্মল, উজ্জয়ন্ত প্রাসাদ, ডম্বুর জলাশয়, জম্পহিল এবং 15 কোটির পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সর্বমোট 31টি লকহাউস চালু করা হয়েছে এবং আরও 18টি লকহাউস বর্তমানে সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরার রাজন্য আমল এবং সমকালীন ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড শো চালু করা হয়েছে। 692 কোটি টাকা ব্যয়ে 4টি রোপওয়ে নির্মাণ করা হবে, যেগুলো হলো উদয়পুর রেল স্টেশন থেকে মাতারবাড়ি, দ্বিতীয়টি মহানি থেকে ছবিমোড়া, তৃতীয়টি সুরমাচড়া এবং চতুর্থটি জম্পুই পাহাড়ে। পর্যটকের সুবিধা প্রদানের জন্য ডম্বুর জলাশয়ে একটা হাউস বোট মোতায়েন করা হবে। ডম্বুরের ইকো ট্যুরিজমের বিকাশে 2023-24 অর্থ বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটককে আকর্ষিত করার জন্য দুর্গাবাড়িতে একটি টিম মিউজিয়াম গড়ে তুলতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরের উদয়পুরে মহাদেব দিকে সুশোভিত করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচে ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছেন। এই শিক্ষাবর্ষে 5টি নতুন কোর্স চালু করা হবে, এতে মোট কোর্সের সংখ্যা দাঁড়াবে 6টি। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 35 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশনাল হাব গড়ে তোলার প্রস্তাব পেশ করেছে। ট্রান্সপোর্ট, বৈদেশিক বাণিজ্য যোগাযোগের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাব গড়ে তুলতে বদ্ধপরিকর। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মেসার স্পাইস জেট এয়ারলাইন্সকে আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করেছে, যার জন্য রাজ্য সরকার 15 কোটি টাকার ভর্তুকি প্রদান করেছে। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে বিদ্যুৎ নির্ভর গতিশীলতার দিকে নিয়ে যেতে, বায়ু দূষণ কমানো এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকেল পলিসি 2022-এর অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি 2023 প্রণয়ন করে, যার অধীনে 15 বছরের পুরনো সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হবে। ত্রিপুরা আভ্যন্তরীণ জলপথে উন্নয়নে রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মীবিহীন রেলওয়ে ক্রসিংগুলিতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রাজ্যের জন্য 23টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরির কাজ চলছে। গঙ্গা তুইশা, জিরানিয়া, মেলাঘর এবং জুলাই বাড়িতে 25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণ করার জন্য প্রস্তাব করছে। আগরতলার পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং তৎসঙ্গে দক্ষিণ ত্রিপুরা সিপাহী জেলার খোয়া এবং 19 জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের জন্য প্রস্তাব রাখছি। এই নির্মাণ খাতে আমি 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। রোড এবং ব্রিজেস 2022-23 অর্থ বছরে 231 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি আরসিসি ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 10টি বসতি এলাকায় সর্ব ঋতু উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া 2022-23 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে। 2388 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 38টি বসতি অঞ্চলে 340 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সর্ব ঋতু উপযোগী রাস্তার সুবিধা দিতে। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার রাজ্য সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আমি কুঞ্জবন এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। এই কাজের জন্য 62 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। ওয়াটার রিসোর্স 2022 অর্থ জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিকে সেচের আওতাভুক্ত করার জন্য 840টি স্মল বোর ডিপ টিউবওয়েলস এবং 234টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1006 হেক্টর কৃষি জমিতে সুনিশ্চিত সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোর ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েলস নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এতে আরও 3043 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতায় আসবে। অবশিষ্ট 128টি ডিপ টিউবওয়েল নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3411 মিটার ভূমিক্ষয় প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 640 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু আছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফট ইরিগেশন প্রকল্পের নির্মাণ এবং 20টি লিফট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এছাড়া রাজ্যের বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ জলাধার নির্মাণ করা হবে। আমি সেচ ও বন্যা নিয়ন্ত্রণে মোট 249 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। পাওয়ার 2022 ডিসেম্বরে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের 2275 কোটি টাকা আর্থিক সহায়তা ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ সম্পর্কিত চুক্তি ডিইএ এবং এডিবি এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরার ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটাই সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। টিএসইসিএল এর বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 800 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্ক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমস রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরার একটি 103 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে
রাজ্যে একটি ছোট্ট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হবে। রাজ্যের দূর দূরান্ত এলাকায় পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। তেমনি রাজ্যের দুর্গম এলাকায় জনজীবনে অনুকূল প্রভাব ফেলেছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছেন। গ্রামীণ বাজার আলোকজ্যোতি প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইটের মাধ্যমে 1,291টি গ্রামীণ ও প্রত্যন্ত বাজার আলোকিত করা হয়েছে। PM কুসুম প্রকল্পে ট্রেডার নন গ্রিড এলাকায় 4,020টি সোলার পাম্প বসানো হবে। এতে ব্যয় হবে 121 কোটি টাকা, তার মধ্যে 2,066টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি এই মহতী সভাকে জানাতে আনন্দিত যে কেন্দ্র সরকার PM ডিভাইন প্রকল্পে ত্রিপুরার সোলার মাইক্রো গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকার বসতিগুলিকে এরকম সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে আলোকিত করা হবে। আমি মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2022-23 অর্থ বছরে PMAY আরবান প্রকল্পে রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে পুরস্কৃত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু স্বচ্ছতা সার্ভেক্ষণ সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসাবে পুরস্কৃত করেছেন। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পুর নিগমকে পুরস্কৃত করা হয়েছে। নগরায়নের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমি মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা পেয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিকতা শুরু করার জন্য 2023-24 অর্থ বছরের বাজেটে আমি 10 কোটি টাকার সংস্থান রেখেছি। আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলিতে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য আমি মোট 50 কোটি টাকার সংস্থান রাখছি। পর্যটকদের আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাসহরে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক অন্যান্য সুবিধা গড়ে তোলা হবে। 8.45 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। সারা রাজ্যে পৌর পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য আমি আনন্দের সাথে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্প আগামী 5 বছরে টুয়েবকে অন্তর্গত করে 1,500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য আমি 2023-24 অর্থ বছরের বাজেটে 120 কোটি টাকার সংস্থান রেখেছি। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার মাননীয় অধ্যক্ষ মহোদয় 2022-23 অর্থ বছরে 140 জন শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 238 জন শিল্পীকে কারু শিল্পের দ্রব্যাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকা অর্জনের সুযোগ করে দিতে 2023-24 অর্থ বছরে তাঁতি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্পে উপকৃত হবে। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারু শিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং 2টি প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজ করবে স্বচ্ছতা আনতে প্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যাম্প ট্যাক্স কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরও বেশি মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কোঅপারেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজকর্মে আরও গতি আনতে রাজ্য সরকার 1.5 কোটি টাকা বিনিয়োগ করবে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির এর নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালের অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটির শিলান্যাস করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং কোয়াই ও ধর্মনগরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কৈলাসহর বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ কোয়া এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজও শুরু হবে। 2022-23 সালে মোট 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহা লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000-এরও বেশি মামলা উত্থাপিত হয়, যার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 1,024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
যেখানে 1,11,162 জন ব্যক্তি অংশগ্রহণ করেন। 1,623 জন সুবিধাভোগীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা। আমি আগরতলা, জম্পিজলা, করবুক এবং শান্তিবাজার নতুন আদালত ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। জম্পিজলা, করবুক, শান্তিবাজার এবং বিলোনিয়াতে বিচার বিভাগীয় আধিকারিকদের জন্য কোয়ার্টার্স এবং আগরতলা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব রাখছি। ফাইন্যান্স 1/7/2018 তারিখের থেকে ত্রিপুরাতে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী পিছু সরকার কন্ট্রিবিউশন বেসিক বেতনের 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা সহ কর্মচারীর বেতনের 14% করার প্রস্তাব। সম্প্রতি রাজ্য সরকার কম সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য একটি পৃথক গ্রিভেন্স পোর্টাল চালু করা হয়েছে। এটা পেনশনারদের অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করবে। এবছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা খুব সহজেই নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবেন। আমি ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্স নামক একটি নতুন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব রাখছি। এই অধিদপ্তর সুশাসন, দপ্তরগুলি কার্যকারিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা হ্রাসের লক্ষ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলির সাথে কাজ করবে এবং জীবনযাত্রার সহজ সুগম করতে সাহায্য করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভায় উপস্থিত সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতায় তথ্য প্রযুক্তি দপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে অক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে CM7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দশম এবং দ্বাদশ স্তরের 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য রাজ্যের অভ্যন্তর, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। তাই আমি CM জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত এবং এই PMJY প্রকল্পের দায়িত্ব তৈরি করা হবে। এই CMJY 2023 প্রকল্প রাজ্যের অবশিষ্ট 4.75 লক্ষ পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে এবং সরকারি কর্মচারীরাও এই বীমা প্রকল্প আওতায় ভুক্ত হবেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 59 কোটি টাকা প্রতি বছর ব্যয় করবে। এই প্রকল্পে আওতাভুক্ত পরিবারগুলি আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত দেশের বিভিন্ন প্রান্তে থাকা 26,000-এরও বেশি হাসপাতাল চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ থাকবে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে 133টি হাসপাতাল, যার মধ্যে 130টি সরকারি এবং 3টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই প্রকল্প হাসপাতালে ভর্তি রোগীদের নগদ অর্থ ব্যতি রেখে স্পেশালিটিস অ্যান্ড সুপার স্পেশালিটিস হাসপাতাল চিকিৎসা পরিষেবার সুযোগ পেতে সাহায্য করবে। 2023-24 অর্থবর্ষে রাজ্যের বাজেট বরাদ্দ হচ্ছে 27,654.40 কোটি টাকা, যা 2022-23 সালের রিভাইজ এস্টিমেট 2022-23 থেকে 9.87% বেশি। এর মধ্যে মূলধনী ব্যয় 5,358.70 কোটি টাকা ধরা হয়েছে, যা রিভাইজ এস্টিমেট 2022-23 থেকে 22.28% বেশি আয় ও ব্যয় নিম্নে বর্ণিত। রেভিনিউ অ্যাকাউন্টে রিসিপ্টের ক্ষেত্রে রেভিনিউ অ্যাকাউন্টে রিসিপ্ট 22,307.5 কোটি টাকা, এক্সপেন্ডিচার 22,295.7 কোটি টাকা, সারপ্লাস A1-A2 11.8 কোটি টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্ট ফ্রম লোনস অ্যান্ড আদার্স 4,735.6 কোটি টাকা এবং এক্সপেন্ডিচার
5,358.7 কোটি টাকা। ডেফিসিট B1 মাইনাস B2 সেখানে -623.1 কোটি টাকা। টোটাল রিসিপ্ট A1 প্লাস B1 27,043.1 কোটি টাকা। টোটাল এক্সপেন্ডিচার A2 প্লাস B2 7,654.4। বাজেট ডেফিসিট C-D -611.3 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে যাদের সঙ্গে নিয়ে রাজ্যের বাজেট আমরা পেশ করতে যাচ্ছিলাম, দুর্ভাগ্যবশত রাজ্যের উন্নয়নে, রাজ্যের মানুষের স্বার্থে তাদের এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেই রাজ্যের মানুষকে এগুলো ক্ষতি করার পরিকল্পনার জন্য এটা সত্যি কথা দুঃখজনক ঘটনা। এবং তাই মানে অধ্যক্ষ মহোদয়, এই বাজেট প্রকৃতপক্ষে ত্রিপুরাকে একটি উন্নত রাজ্য পরিণত করার নীল নকশা। আমি আশা করছি রাজ্যের জনসাধারণের সার্বিক কল্যাণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তার রূপায়ণে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। ভারত মাতা কি জয়। মাননীয় সদস্য অনুরোধ করছি 2023-2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সংক্রান্ত পুস্তিকাগুলি প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য। যে সকল মাননীয় সদস্য ব্যয় বরাদ্দের দাবির উপরে ছাপার প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ দিতে চান, তারা আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2 ঘটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। এখন প্রশ্নোত্তর পর্বের পূর্বে যাওয়ার পূর্বে আমি একটি প্রস্তাব পেয়েছি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছ থেকে। আপনি একটু পাঠ করে শোনান। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98I of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly মূলে আমি একটি অভিনন্দনমূলক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার অনুমতি পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রস্তাবটি এই সবার সামনে উত্থাপন করছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 জুলাই 2023 ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা, কর্মচারী, যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কিশোরবাবু, কর্মপ্রার্থী দুঃখিত কর্মপ্রার্থী রেকর্ড হবে। কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন, বোর্ড এবং বিভিন্ন PSU-গুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীর PRTC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময় উপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে রাজ্য সরকারের প্রতি আমার আনিত এই অভিনন্দনমূলক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং এটা প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্য নামের পাশে উল্লেখ করা আছে, আমি পড়ছি পর্যায়ক্রমে। আমি আমাদের এখন যারা তো অনেকে তো নেই, হয়ে যাবে না কেন বলছি, ম্যাক্সিমাম কোশ্চেনই তো করেছে। একটা বাজে 10 মিনিট বাকি, সেকেন্ড আবার শুরু হবে কি আছে? তাহলে অবিচরি করে নেই, অবিচরি করে অসুবিধা কিছু নেই আমার মনে হয়। অবিচরি করে বলুন কোশ্চেনটা আমার মনে হয় সেকেন্ড আবার ওরা যদি আসে সুযোগ দেবেন। ওকে, ঠিক আছে। স্মৃতিচারণ
মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24শে মে 2023 ইং বুধবার সকালে কমলপুর মহকুমার হালাহালিতে এক আত্মীয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জীবনাবসানকালে তিনি স্ত্রী, এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। ছাত্র অবস্থায় তিনি বামপন্থী আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার সিপিআইএম পার্টি সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সভা ও তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসেন। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও স্বচ্ছতাকে পাথেয় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলা বিলনাস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থতা বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 1 পুত্র এবং 1 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনইসিআই ছাত্র সংঘের সঙ্গে তিনি যুক্ত হন। 1973, 74 এবং 74-75 সালে পরপর 2 বার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 80-র দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দল থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক ওনার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। অমল মল্লিক 1988 এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর 2 বার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনদরদী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভায় তিনি জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ভাবে পরিষদীয় দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীরভাবে শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক ও প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণ।
আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিশিষ্ট প্রশাসক তথা প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গত 25শে এপ্রিল 2023 তারিখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা সহ জামাতা, নাতি নাতনি সহ বহু আত্মীয় পরিজন ও গুণমুগ্ধদের রেখে গেছেন। উল্লেখ্য, বছর 3 পূর্বে ওনার স্ত্রী তথা বিজয় কুমার স্কুলের শিক্ষিকা দীপালি চৌধুরী প্রয়াত হয়েছিলেন। হিমাংশু মোহন চৌধুরী জন্ম 1940 সালের 6 সেপ্টেম্বর। ওনার বাবা শর্ষি মোহন চৌধুরী রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। হিমাংশু মোহন চৌধুরী আগরতলার উমাকান্ত স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি কলকাতা আশুতোষ কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী হিমাংশু মোহন চৌধুরী অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসে শেখানো সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হিসাবে সরকারি চাকরি যোগদান করেন। আইএএস অফিসার হিসাবে তিনি কর্মজীবনে বিভিন্ন দপ্তরের উচ্চ পদে আসীন থাকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে অতিরিক্ত সচিব সহ একাধিক উচ্চ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্য সম্পাদন করে গিয়েছেন। 2000 সালে তিনি কর্মজীবন থেকে স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণ করেছিলেন। 1971 সালে তিনি সোনামুড়া মহকুমা শাসক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় তদানীন্তন তিনি পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের বর্বরচিত হামলার শিকার হয়ে ভারতে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের একটি বিরাট অংশ সোনামুড়া মহকুমা এসে আশ্রয় নিয়েছিল। প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালনের উদ্দেশ্যে হিমাংশু মোহন চৌধুরী মহকুমা শাসক হিসাবে ভারতে আগত ওই সকল শরণার্থীদের ত্রাণ, আশ্রয়, চিকিৎসা সহ অত্যাবশ্যক বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। শরণার্থীদের প্রতি ওনার উদারচেতা মনোভাব আজও ইন্দো বাংলা উভয় দেশের মানুষের মনের স্মৃতিকোঠায় অম্লান হয়ে রয়েছে। যুদ্ধকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা ও ওই সকল শরণার্থীদের প্রতি তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার 1972 সালে হিমাংশু মোহন চৌধুরীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। তিনি রাজ্যে প্রথম ব্যক্তি যাকে ভারত সরকার প্রশাসনিক কর্মদক্ষতা ও নৈপুণ্যতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছিল। বাংলাদেশ থেকে আগত বিপদগ্রস্ত শরণার্থীদের প্রতি ওনার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2013 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ সম্মান আউটস্ট্যান্ডিং ফ্রেন্ড অব বাংলাদেশ তথা বাংলাদেশের অসামান্য বন্ধু হিসাবে সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরা বিধানসভা রাজ্যের কৃতি সন্তান হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। এর পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার মহোদয়, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক মহোদয় এবং ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক হিমাংশু চৌধুরী মহোদয় স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সবার উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ, মৌনতা শুরু।
শান্তি, ওম শান্তি, ওম। গত 2রা জুন 2023 সকাল গত 2রা জুন 2023 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ বরিশাল বালেশ্বর স্টেশন থেকে